to provide business, communities, and professionals to share the same platform for support and guidance for ULAB students in various aspects related to studying, grooming, and doing businesses in Bangladesh. So today we have with us Mehdi Hassan sir as our guest. So he has graduated in finance from IBA, Dhaka University. He is a chartered financial analyst. He is currently working as a part-time lecturer at BUP and at the same time as SAVP and unit head at Infrastructure Development Company Limited. He has also worked as an officer in United Finance and One Bank Limited. Assalamu alaikum, sir. Welcome to the session. Alaikum assalam. আমরা কি শুরু করতে পারি? জি স্যার, আমরা শুরু করতে পারি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আমরা আজ এক্সেলের যে ফাংশনগুলো শিখবো, মানে ডেফিনেটলি যেহেতু আপনাদের ফার্স্ট একটা সেশন হয়ে গিয়েছে, একটা আইডিয়া আপনাদের হয়েছে, যে কোনো আমরা জব করতে যাই অথবা আমাদের ইউনিভার্সিটি ক্যারিয়ারে মাইক্রোসফট এক্সেলটা আসলে শেখাটা খুবই প্রয়োজনীয়। তো সেই হিসেবে সবারই এই বেসিক স্কিলসটা থাকা দরকার। সো যেসব এসেনশিয়াল ফাংশন আমাদের এক্সেল লার্নার হিসেবে শেখা দরকার, সেই ধরনের কিছু ফাংশন নিয়ে আজ আমি কথা বলবো। সো এগুলোর বাইরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি প্লিজ স্টপ মি এনি টাইম অ্যান্ড আস্ক মি কোশ্চেনস। আই উইল ট্রাই টু অ্যাড্রেস উইদিন মাই লেকচার, অ্যান্ড সেটা যদি না হয় আপনারা লেকচার শেষেও আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন অথবা চ্যাট বক্সে আপনারা কোশ্চেনগুলো দিতে পারেন। আমরা আশা করছি সেশনের শেষে অথবা মাঝেও সেগুলো সলভ করার চেষ্টা করব। যে ফাংশনটা আমরা শিখবো খুবই বেসিক একটা ফাংশন, ইফ ফাংশন। সো ইফ ফাংশনের মাধ্যমে আমরা আসলে কি করি, আমরা একটা লজিক্যাল টেস্ট আমরা শিখি যে যদি কোনো একটা লজিক আমাদের সত্য হয় তাহলে কি রেজাল্ট দিবে সেটা, অথবা যদি মিথ্যা হয় সেটা। শুনে যদিও একটু অপরিচিত যদি মনে হয়ে থাকে, আমরা যখন এটা করতে যাব তখন এটা আসলে খুব ইজি মনে হবে। যেমন এখানে আমরা যে ডেটাগুলো দেখছি সেখানে দেখা যাচ্ছে যে কাস্টমারের নাম অনুযায়ী এবং সেই কাস্টমার যে আইটেমগুলো কিনেছে সেই আইটেমের টোটাল কস্ট আছে এফ কলামে। আমরা কি জানি, এক্সেলের যে শীটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম, এবং বাম পাশে যে নাম্বারগুলো আমরা দেখছি 1 থেকে 2 3 করে এরকম নিউমেরিক্যাল, সেগুলো হচ্ছে রো। এক্সেলে যে কোনো একটা সেলকে আমরা ডিফাইন করি কিভাবে, যেমন এখন যে সেলটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে F6, এটা আমরা দেখতে পারি এই বক্সটাতে, এটার নাম হচ্ছে নেম বক্স। অর্থাৎ এই শীটে এইরকম এই F6 নামে একটা সেলই আছে। সো আমরা এভাবে একে অ্যাড্রেস করতে পারি। সো F6 যে সেলটা আছে সেই সেলে কি আছে, যে এই কাস্টমারটা বি&বি স্পেসেস সে যে আইটেমটা কিনেছে সেই আইটেমের টোটাল কস্ট এখানে আছে কত, সেটা 1449.75। এখন এই টোটাল কস্ট অনুযায়ী আমাদের শিপিং কস্ট কত হবে সেটা আমরা জানতে চাচ্ছি। তো একটা কন্ডিশন আমরা উপরে দিয়ে দিয়েছি যে নো শিপিং চার্জ ফর অর্ডারস ওভার 1500। যদি 1500 টাকার উপরে অথবা $1500 উপরে যদি টোটাল কস্ট হয় তখন আমরা কোনো শিপিং চার্জ নিব না, আর যদি সেটা না হয় তার জন্য কি হবে 2% অফ দ্য কস্ট। তাহলে আমরা ম্যানুয়ালি যদি এই হিসাবটা করতে চাই তাহলে আমরা কি করব, সাপোজ আমি এখানে শিপিং কস্টটা ম্যানুয়ালি হিসাব করছি, আমি হিসাব করব কন্ডিশনটা কি আছে যে 1500 টাকার উপরে গেলে আমি শিপিং চার্জ নিব না, কিন্তু 1500 টাকার নিচে হলে 2% নিব। প্রথম যে কস্টটা আমরা দেখতে পাচ্ছি 1449, সেটা অবশ্যই আমরা বুঝলাম যে এটা 1500 এর থেকে কম, যে কারণে আমার এখানে শিপিং চার্জ আসবে 2%। তাহলে আমার ম্যানুয়াল হিসাব রাখতে হচ্ছে যে কোনটা 1500 উপরে এবং কোনটা 1500 নিচে, এই একটা কন্ডিশন আমাদের আছে। তাহলে ম্যানুয়ালি আমি হিসাব করতে গেলে কি করব, আমি এই সেলটাকে সিলেক্ট করব। আমরা কি জানি, আমরা এক্সেলে যে কোনো যদি ফর্মুলা ইউজ করতে যাই আমাদের অবশ্যই প্লাস অথবা ইকুয়াল টু দিয়ে নিতে হয়। আমি এখানে ইকুয়াল টু দিয়েছি। ইকুয়াল টু দিয়ে আমি কি করেছি, যে সেলটার সাথে আমি হিসাব করতে চাচ্ছি অর্থাৎ এই কস্ট
সেলটা 1449, এই সেলটাকে আমি রেফার করেছি, গুণ করব মাল্টিপ্লাইড বাই 2%, তাহলে 2 দিলাম, পার্সেন্ট দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম আইটেমটার জন্য আমাদের শিপিং চার্জ হবে 29 টাকা। এখন আমি কেন এই যে মাল্টিপ্লাইটা করলাম, F6 আমি এটাকে মাল্টিপ্লাই করেছি, আমি তো 1449.75 এটা গুণ 2% করতে পারতাম। তাহলে কি হতো, আমি যদি এই ঘরটা যদি কোনো চেঞ্জ করি, সাপোজ এটা 1449 না, সাপোজ এটা 1200, 1200 হলে কি হচ্ছে, আমার এই অটোমেটিক্যালি 1200 এর সাথে 2%টা মাল্টিপ্লাই হচ্ছে। তো এটা একদম বেসিক যে আমি আমি গুণ ভাগ যোগ বিয়োগ যাই করি না কেন এক্সেলে, আমরা একটা সেলের সাথে আর একটা সেলের হিসাবটা করি, সংখ্যার সাথে সংখ্যা না। কারণ আমি যদি শুধু সংখ্যার সাথে করতাম, সাপোজ আমি ওই 1449-এর সাথে যদি করে থাকি, তাহলে কি হচ্ছে যে 29 সেটার কাছে সেটাই আছে, কিন্তু এখানে চেঞ্জ করলে সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। তো আমরা সংখ্যার সাথে করব না, আমরা সেলের সাথে করব। এখন যখন আমি একটা হিসাব করেই ফেললাম, তার পরবর্তী আইটেমে যখন আমি যাচ্ছি, যেটা হচ্ছে 659.90 টাকা, তাহলে আমার আবার কি আমি এখানে ম্যানুয়ালি আমি এটা মাল্টিপ্লাই এটা করব, সেটা করার আর দরকার নেই। আমরা কি জানি, এক্সেলে ফর্মুলা কপি করা যায় খুব ইজিলি। ফর্মুলা কপি করার জন্য আমাদের কি করতে হয়, এই যে সেলটা আছে এই সেলের ডান দিকে নিচে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল। আমি যদি ওটার উপরে মাউস নিয়ে যাই, তখন আমার নর্মালি আমার মাউসের যে কার্সারটা সেটা আছে কিভাবে, একটা প্লাস সাইন আকারে আছে। প্লাস সাইনটা কি আছে, একটা 3D প্লাসের মতো মনে হচ্ছে, প্লাসটা হচ্ছে সাদা রঙের এবং বড়। যদি আমি ওই ফিল White হ্যান্ডেল bold. উপরে যখন যখন আমি নিয়ে যাচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে আমার ফিল্ড ইন, এরকম প্লাস হচ্ছে। তখন আমি এটাকে লেফট ক্লিক করে আমি যদি টানি, তাহলে আমার কি হয়, ফর্মুলাটা নিচে কপি হতে থাকে। তার মানে যখন আমি আমি যদি ক্লিক করে দেখছি যে সে যে রোতে আছে, অর্থাৎ এখানে 8 নাম্বার রোতে আছে, সে সিলেক্ট করেছে F8 কে। আমি এভাবে গেলে যত যে নাম্বার রোতে আমি যাই না কেন, তার রেসপেক্টিভ টোটাল কস্টের সাথে হিসাব হচ্ছে। এটা গেল আমার শুধু মাল্টিপ্লিকেশন, কিন্তু আমার যে ইফ ফাংশনের যে কন্ডিশনটা সেটা কিন্তু ফুলফিল হয়নি। কারণ কি, আমি যদি এই এই আইটেমটাতে আসি, যেখানে আমার টোটাল কস্ট ছিল অলমোস্ট 2600 টাকা, সেই 2600 টাকা হলে আমরা কি জানি, এখানে শিপিং চার্জ আসার কথা না, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 52। আমি চাই ও 1500-র উপরের গুলো আসলে জিরো দেখাক এবং অন্যগুলোকে শিপিং চার্জ দেখাক। এর জন্য আমি কি করব, আমি ইফ ফাংশনটা ইউজ করব। আমি ইকুয়াল টু দিলাম, লিখলাম ইফ। এখন ইফ লেখার সাথে আমি যদি ব্র্যাকেট দিই, তখন এক্সেলই আমাকে আসলে শিখিয়ে দেয় কি করতে হবে। আমরা এক্সেল আসলে অনেক ফাংশন আছে, সবগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে না, বাট যদি এখন কোন একটা নতুন ফাংশন আমি করতে যাচ্ছি যেটা আমি আগে ইউজ করিনি, সেটার জন্য আসলে ওই প্রত্যেকটার জন্য শিখে নেওয়ার দরকার নেই, এক্সেল আমাদেরকে শিখিয়ে দেয়। যেমন এখানে ইফ দেওয়ার পরে এখানে যে অপশন গুলো আছে, সেখানে প্রথমটা দেখা যাচ্ছে লজিক্যাল টেস্ট, এই অংশটা বোল্ড হয়ে আছে। তারপরে আছে থার্ড ব্র্যাকেটে ভ্যালু ইফ ট্রু, তারপরে কমা দিয়ে আছে ভ্যালু ইফ ফলস। তাহলে আমরা এখন যে ফাংশন যে পজিশনটাতে আছি সেটা বোল্ড হয়ে থাকে। তাহলে আমার লজিক্যাল টেস্টটা আমার এখানে স্টাবলিশ করতে হবে। লজিক্যাল টেস্টটা কি হবে, আমি এই ঘরটা সিলেক্ট করলাম, এই ঘরটা আমি কি চাচ্ছি, যদি 1500 এর বেশি হয় তাহলে আমি দিব গ্রেটার দ্যান 1500। এখন যদি আমি কমা দেই, এখন লজিক্যাল টেস্ট অংশটা আর বোল্ড হয়ে নেই, এখন বোল্ড হয়ে গেছে ভ্যালু ইফ ট্রু। কি হচ্ছে, আমার কন্ডিশনটা যদি ফুলফিল হয়, অর্থাৎ এই এই ঘরটা যদি 1500 থেকে বেশি হয়, তখন আমি কি চাই, তখন আমি চাচ্ছি এটা হবে জিরো। কারণ কি, শিপিং চার্জ তখন জিরো হবে। জিরো দিয়ে আমি যদি কমা দিলাম, কমা দেওয়ার সাথে সাথে এখন কি হয়েছে, ভ্যালু ইফ ফলস, এখন এই ঘরটা বোল্ড হয়ে আছে। এখন আমাকে বলছে যে যদি এটা মিথ হয় তাহলে আমি কি করব। আর মানে 1500 থেকে যদি বেশি না হয় তখন কি করবে, তখন আসলে আমরা কি চাচ্ছি, তখনও এই ঘরটার সাথে মাল্টিপ্লাই করবে 2%, আমরা এটা চাচ্ছি। এখন আমি ব্র্যাকেটটা শেষ করে দিলাম। তাহলে এই টোটাল কি হলো, শিপিং চার্জটা $29 চলে আসলো। আমরা ম্যানুয়ালি যেটা করেছিলাম ডেফিনেটলি সেটা সমানই হয়েছে। এখন আমি যদি এই ফর্মুলাটাকে কপি করি এবং এই 11 নাম্বার রো যেটা আছে, যেখানে আমার শিপিং চার্জ 1500 থেকে বেশি ছিল, সেখানে চলে আসার সময় দেখতে পাচ্ছি যেখানে শিপিং চার্জটা দেখাচ্ছে জিরো, অর্থাৎ আমাদের আমরা যখন এই ইফ ফাংশনটা ইউজ করিনি তখন দেখা যাচ্ছিল 52, কারণ ওখানে সবগুলোর উপরে 2% অ্যাপ্লাই করে দিয়েছিল। এই ক্ষেত্রে 1500 এর উপরের গুলোতে সেইটা আর আসবে না।
তো এখানে টোটাল যতগুলো রো আছে আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে সবগুলোতে আমার এই ফর্মুলাটা কপি হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 914 রো আছে এবং সবগুলোতে যদি আমার ম্যানুয়ালি হিসাব করা লাগতো যে কোনটা 1500 থেকে বেশি কোনটা 1500 থেকে কম, তাহলে আসলে অনেক সময়ের ব্যাপার লাগতো। তো খুব ইজিলি আমরা এই ফাংশনের মাধ্যমে এই ধরনের লজিক্যাল টেস্ট গুলো আমরা সলভ করতে পারি। এই ইফ ফাংশন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা এখন অ্যাড্রেস করবো, আদারওয়াইজ আমি পরের যে ফাংশনটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটাতে চলে যাব। আমরা কি এরকম এক একটা ফাংশন শিখে কোশ্চেন আনসার করবো নাকি টোটাল সেশনটা শেষ হয়ে একবারে কোশ্চেন আর আনসার করবো, কোনটা আপনাদের জন্য বেটার হয়? স্যার একটা পার্ট শিখে শিখে সেটার কোয়েশ্চেন অ্যান্সার মনে হয় বেটার হয় স্যার, কারণ লং টার্মে স্যার ওটা ভুলে যাওয়ার চান্স থাকে। রাইট রাইট, ঠিক আছে। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে, তাহলে আমরা এই ইফ ফাংশনের সিমিলার আর কিছু ফাংশন আমাদের আছে সেগুলোতে চলে যাচ্ছি। এই যে শীটটা এখানে আছে কিছু ফার্নিচার, এই বিজনেসটা আসলে একটা ফার্নিচার বিজনেস। সো এই ফার্নিচার বিজনেসের একটা এক্সেল শিট। এখানে আমরা এই কলামটাতে দেখতে পাচ্ছি ফার্নিচারের কিছু ক্যাটাগরি, যেমন ফার্নিচার নাকি টেক্সটাইল নাকি হোম ডেকোর এই ধরনের ক্যাটাগরি আছে এবং কোন ডিপার্টমেন্টের, অর্থাৎ এটা কি ডাইনিং টেবিল নাকি বেডরুমের এন্ট্রি হয়েছে এই ধরনের আছে, প্রোডাক্ট নেম আছে, সেই প্রোডাক্টের সাইজ আছে, কালার আছে, প্রাইস আছে এবং রেভিনিউ আছে। এখন আমরা জানতে চাচ্ছি যে এই এই ডিপার্টমেন্ট গুলোতে, অর্থাৎ কিচেন একটা ডিপার্টমেন্ট, ডাইনিং একটা ডিপার্টমেন্ট, এইরকম ডিপার্টমেন্ট অনুযায়ী টোটাল কতগুলো আইটেম এখানে আছে। এখানে টোটাল কতগুলো আমরা রো আছে যেগুলো আমরা হিসাব করতে চাচ্ছি সেটা যদি জানতে চাই, এক্সেলে আমাদের এই শিটটাতে কতগুলো ঘরে ডেটা ইনপুট করা আছে, কতগুলো রোতে আছে সেটা যদি আমি জানতে চাই, অর্থাৎ আমি যদি একদম শেষ রোতে যেতে চাই, তার জন্য একটা শর্টকাট হচ্ছে যে কোনো একটা সেল এই টেবিলের ভিতরে সিলেক্ট করা অবস্থায় যদি আমি এই যে ঘরটা এখন সিলেক্ট করা আছে সেই সেলটার যে বটম এজ আছে এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে একদম শেষে চলে যায়। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল 306টা রোতে আমার ডেটা ইনপুট করা আছে। এখন যদি আমি আবার উপরে পৌঁছাতে চাই তাহলে আমি কি করব, আমি ওই উপরের এজ যেটা আছে টপ এজ সেখানে ডাবল ক্লিক করবো, তাহলে আমি আবার প্রথমে চলে আসলাম। তুমি দেখতে পাচ্ছি 300টার মতো রোতে এখানে ডেটা আছে। তো এই 300টার ভিতরে আমি চাচ্ছি কোন ডিপার্টমেন্টে কতগুলো আইটেম আছে, তাহলে আমি কি চাই, আমি চাচ্ছি গণনা করতে আইটেম নাম্বার। তাহলে কিচেন আইটেম কতগুলো আছে সেটা যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে, কাউন্ট করতে হবে। কিন্তু আমি শুধুমাত্র কাউন্ট করলে তো 306টা বা 305টা আইটেমই চলে আসবে, তার ভিতরে কিচেন কতগুলো সেটা জানতে চাই। তাহলে আমি কি করব, ওই একটু আগে যেটা করলাম ইফ ফাংশনের মতো, তো আমি এখন কাউন্ট করব যদি কিনা সেটা কিচেন আইটেম হয়, তাহলে এই ফাংশনটা হচ্ছে কাউন্ট ইফ। এখন আমি ব্র্যাকেট দিলাম, এখন কি চলে এসেছে, রেঞ্জ। ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে ও রেঞ্জ অংশটা বোল্ড হয়ে আছে। সো রেঞ্জ দেখার জন্য আমাকে কি করতে হচ্ছে যে আমি কোন রেঞ্জটা নিয়ে কাজ করছি, তাই না, আমি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছি। আমি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে 306টা আছে সবগুলোকে সিলেক্ট করলাম ব্র্যাকেট। এখন কি হবে, এখন আমি কমা দিব, কমা দিলে এখন হাইলাইট হয়ে আছে ক্রাইটেরিয়া। এখন কোন ক্রাইটেরিয়া, অর্থাৎ কোনটাকে কাউন্ট করবে, এটার জন্য আমি চাচ্ছি যে কিচেন আইটেমটা খুঁজব। আমার এই কিচেন লেখাটা আমি এটাকে যদি সিলেক্ট করে দেই তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। অথবা আমি কি করতে পারি, আমি ম্যানুয়ালি কিচেন লিখতে পারি, কিন্তু কিচেন যেহেতু একটা নাম, এটা কোনো সংখ্যা না, সেটা যখন আমি লিখবো তখন যদি আমি ম্যানুয়ালি টাইপ করে কিচেন লিখি তাহলে ওটা আমাকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। কিন্তু যদি আমি এই ঘরটাকে সিলেক্ট করি তাহলে শুধুমাত্র রোটাকে সিলেক্ট করলে, মানে সেলটাকে সিলেক্ট করলে আমার হচ্ছে। So আমি সেলটাকে সিলেক্ট করেছি, আমি ব্র্যাকেট শেষ করছি, তাহলে দেখা যাচ্ছে এই 305 306 নাম্বার রো পর্যন্ত, যার ভিতরে প্রথম 6টাতে আমাদের ডেটা নেই, অর্থাৎ টোটাল ডেটা আছে 300টায়, 300টার ভিতরে টোটাল 45 নাম্বার ডেটা আছে কিচেন, অর্থাৎ টোটাল কিচেন আইটেম আছে 45টা। এখন আমি কেন এই রোটাকে সিলেক্ট করেছি, এদিকে আমরা দেখেছি যে ফর্মুলা কপি করতে হয় কিভাবে। আরেকটা জিনিস আমরা একটু ইজি একটা ফাংশন শিখে নেই। যখন আমরা ফর্মুলা কপি করি, সাপোজ আমি এখানে
আমি সাপোজ এই দুটো প্রথম যে রো দুটো আছে, প্রথম 5 নাম্বার রোতে যে সংখ্যা দুটো আছে সেটা যোগ করতে চাচ্ছি, তখন আমরা কি করেছি, এটা প্লাস এটা যদি করি তাহলে আসলো 14। এখন আমি যখন ফর্মুলা কপি করি তখন কি হয়, ও অটোমেটিক্যালি রিলেটিভলি ঘরগুলো নিচে চলে আসে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি যখন এখানে আমি যদি ফর্মুলাটা কপি করে নিচে আনি, অর্থাৎ আমি ফর্মুলাটা এখন নিচে আনলাম, তখন কি হবে আমার, আমি একটু যে ডেটাগুলো আমার অপ্রয়োজনীয় সেটা আমি একটু হাইড করে দেই দেখার সুবিধার্থে। আমি যখন প্রথম ফাংশনটা লিখেছি আমি কি করেছিলাম, রেঞ্জটা কি দিয়েছি, রেঞ্জটা দিয়েছি B7 থেকে B306, অর্থাৎ এই বি কলামে ডিপার্টমেন্টের প্রথম থেকে শুরু করে একদম শেষ আইটেম পর্যন্ত। এখন আমি যখন কপি করছি ও কি হয়েছে, এখন ডাইনিং কে খুঁজবে ঠিক আছে, কিন্তু ডাইনিং কেও খুঁজছে কোন ঘরগুলোতে, আমার রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে, রেঞ্জ হয়ে গেছে B8 থেকে B307, যেটা আগে ছিল B7 থেকে B306। তাহলে আমার এই প্রথম যে ডাইনিং আইটেমটা এটা আমার রেঞ্জের বাইরে চলে গেছে। এখন আমি সেটা চাই না, আমি চাই আমি ফর্মুলাটা নিচে কপি করলেও আমি যে রেঞ্জটাকে সিলেক্ট করেছিলাম প্রথম সেই রেঞ্জটা যেন আগের জায়গাতেই থাকে। তাহলে আমি কি চাচ্ছি, আমি এটাকে ফিক্স করতে চাচ্ছি, রেঞ্জটা যেন চেঞ্জ না হয়। তাহলে আমি কি করব, রেঞ্জটা চেঞ্জ না হওয়ার জন্য F4 ইউজ করবো স্যার। কি করব, আমি এটাকে ফিক্স করে দিব। B7 থেকে B306 এটাকে ফিক্স করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে F4 ফাংশন, আমাদের যে কি আছে ফাংশন কি আছে, সেই F4টা যদি আমি চাপ দিই তাহলে দেখা যাচ্ছে এই B7, তাহলে বি এর সামনে এবং 7 এর সামনে দুটোতেই ডলার সাইন এসেছে, এবং B306 বি এর সামনে এবং 306 এর সামনে সেখানেও ডলার সাইন এসেছে। অর্থাৎ B7 মানে কি, বি নাম্বার কলাম 7 নাম্বার রো। তাহলে এই যে সেলটা এটা ফিক্স হয়ে আছে, অর্থাৎ আমি যখন ফর্মুলাটা কপি করব সেটা B7 থেকে সরে B8 হবে না, আবার 306 থেকে নিচে যে 307 হবে না, আবার যদি আমি ডান দিকেও সরাই সেক্ষেত্রেও আমার বি নাম্বার কলাম থেকে সি নাম্বার কলামে যাবে না, ও বি নাম্বার কলামেই থাকবে। তাহলে যদি আমি বোথ কলাম এবং রো দুটোই ফিক্স করতে চাই তাহলে আমি কি করব, রো এবং কলাম দুটোর সামনেই ডলার সাইন থাকবে। আবার অনেক সময় আমাদের দরকার হয় শুধুমাত্র রো এর সামনে অথবা শুধুমাত্র কলামের সামনে ডলার সাইন রাখতে, আমি হয়তো চাচ্ছি না যে কলামটা ফিক্স হয়ে থাকুক, শুধু রোটা ফিক্স হয়ে থাকুক, তখন আমি সেই অনুযায়ী ডলার সাইনটা দিব। আরো বেশি বেশি আপনারা যখন এক্সেল ইউজ করবেন তখন এই ধরনের লজিক গুলো বা এই ধরনের চিন্তাগুলো আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি করেছি, আমরা যে রেঞ্জটা সিলেক্ট করেছিলাম সেই রেঞ্জটা এখন ফিক্স হয়ে আছে। আমি এখন কপি করলেও রেঞ্জটা নিচে যাবে না। এখানে কি ছিল, ডাইনিং আইটেম ছিল 39টা, এখন সেটা হয়ে গিয়েছে 40। কারণ কি, প্রথম যে ডাইনিং 7 নাম্বার রোতে যে ডাইনিংটা ছিল সেটা বাদ পড়ে গিয়েছিল রেঞ্জ থেকে, সো ওটাকে গণনা করেনি, ও নিচে চলে গিয়েছিল। এখন আমি ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার রেঞ্জটা B7 থেকেই আছে এবং B306 পর্যন্তই আছে। আবার যে ক্রাইটেরিয়াটা এটা কি হয়েছে, J8 অর্থাৎ ডাইনিং হয়েছে। আমি যদি প্রথমটাকে এই ক্রাইটেরিয়াটা ম্যানুয়ালি কিচেন লিখতাম, আমি যেটা বলেছিলাম যে এটা একটা নাম, এটা একটা টেক্সট, এটাতে আমি যদি ফর্মুলার ভিতরে আনতে চাই তাহলে কোটেশনের ভিতরে লিখতে হয়। তাহলে আমি ডাবল কোটেশন দিলাম, এর ভিতরে লিখছি কিচেন। তাহলে আমার রেজাল্ট কি এসেছে, 45 এসেছে। অর্থাৎ ও এই বি কলামে কিচেন লেখাটা কতবার পেয়েছে, 45 বার। রেজাল্ট সেম দিয়েছে, কিন্তু এখন যদি আমি ফর্মুলাটা কপি করে নিচে আনি তাহলে কি হচ্ছে, যখন ফর্মুলাটা নিচের ঘরে আসছে তখন সে কিন্তু কিচেনকেই খুঁজছে, ও ডাইনিং কে আর খুঁজছে না। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি, যে আমরা যখন নিচের ঘরে ফর্মুলাটা আনবো ও কিচেন না খুঁজে ডাইনিংটাকে খুঁজবে। যে কারণে আমরা এটাকে এরকম কিচেন হিসেবে রাখবো না, আমি এটাকে এই সেলটাকে সিলেক্ট করে দেবো। এই সেলটাকে সিলেক্ট করে দিলে আমি যখন ফর্মুলাটা নিচে কপি করছি তখন অটোমেটিক্যালি নিচের ঘরটা সিলেক্ট হচ্ছে। অর্থাৎ এখন ক্রাইটেরিয়া কোনটা, এখন ক্রাইটেরিয়া হচ্ছে ডাইনিং। এখন ও একই রেঞ্জের ভিতরে একই টেবিলে ও ডাইনিং কে খুঁজছে, এখন আর কিচেন কে খুঁজছে না। তো এরকম ভাবে আমি যদি ফর্মুলা গুলো শেষ পর্যন্ত নিয়ে আসি তাহলে আমি টোটাল সবগুলো, বেডরুমের কতগুলো আইটেম আছে, লিভিং রুমের কতগুলো আইটেম আছে, এরকম সব চলে আসবে। এখন একটু সাম করে দেখি কত এসেছে। এই সাম করার ফর্মুলাটা কি, আমি লিখবো সাম, সামেশনের জন্য এখন ব্র্যাকেট দিলাম। এখন ও কোনগুলোকে সাম করতে বলছে তো আমি সেগুলোকে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এখন 300টা, ওই যে আমরা বলেছিলাম টোটাল 306টা রোতে
ইনফরমেশন আছে যার ভিতরে প্রথম 6টা রোতে কোনো ইনফরমেশন নাই, তাই না? প্রথম 5টা ফাঁকা এবং 6 নাম্বারটা হচ্ছে আমার হেডার। সো আসলে 7 থেকে 307 306 তার মানে 300টা। আমাদের এখানে মিলে গেছে যে সবগুলো আমাদের হিসাবের ভিতরে চলে এসেছে। এই যে আমি সাম ফাংশনটা এখানে ইউজ করেছি, এটার আরো শর্টকাট আছে। আমি শর্টকাটে যদি সাম করতে চাই তাহলে আমি এটা রিমুভ করছি, অল্টার ইকুয়াল দিলে অটোমেটিক্যালি ও তার উপরে যতগুলোতে সংখ্যা আছে সবগুলোকেও সিলেক্ট করে নিয়েছে। এন্টার দিলে আমি পেয়ে গেলাম। এখন স্যার শর্টকাটটা কি ইউজ করলেন? অল্ট? অল্টার ইকুয়াল। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আমি পরের ফাংশনটা চলে যাচ্ছি, যে রেভিনিউ। আমি এখানে দেখেছি যে আইটেম গুলো শুধু গণনা করেছে, তাই না, কাউন্ট করেছে। এখন হয়তো আমি চাচ্ছি যে এই কিচেন আইটেমে, কিচেন যে ডিপার্টমেন্টটা আছে সেটা থেকে কত রেভিনিউ এসেছে। রেভিনিউটা আছে আমাদের এইচ কলামে। যেমন প্রথম যে আইটেমটা এখানে আছে সেটা ডাইনিং এর ডিপার্টমেন্টের। আমি কোন আইটেম সেটা হাইড করে দিয়েছি, সেটা আসলে খুব বেশি প্রয়োজন নেই আমাদের এখন যে হিসাবটা আমরা করছি সেটার জন্য। তো আমি চাচ্ছি যে ডাইনিং থেকে রেভিনিউ কত হচ্ছে, তাহলে আমার কি করতে হবে, ম্যানুয়ালি ডাইনিং গুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেগুলোর যোগ করতে হবে। তো সেটা খুবই কাম্বারসাম একটা প্রসেস। সেটার জন্য আমরা কি করব, আমরা রেভিনিউটা খুঁজবো সাম ইফ এর মাধ্যমে। তো আমি কি করছি, সাম করবে যদি কিনা সেটা কিচেন আইটেম হয়, তাহলে সাম করবে কোন রেঞ্জে, কিভাবে খুঁজবে আগে এই, আমি চাচ্ছি কি এই ডিপার্টমেন্ট অনুযায়ী সে সার্চ করবে। তো সার্চ করার জন্য আমি ডিপার্টমেন্ট এই কলামটা আবার সিলেক্ট করে দিচ্ছি। এখন এইভাবে সিলেক্ট করা যায়। আর একটা ভাবে সিলেক্ট করার উপায় হচ্ছে যে এই আমরা যদি জেনে থাকি এই 306টা যে আমাদের রো আছে, এই 306 নাম্বার রো এর পরে আর কোনো ইনফরমেশন নেই, সেই ক্ষেত্রে আমি বি নাম্বার কলাম সরাসরি সিলেক্ট করে দিতে পারি। আমি কি করতে পারি, আমি এই বি কলামটা যদি সিলেক্ট করতে চাই, আমি উপরে যে কলামের নামগুলো আছে সেখানে আমি বি কলামটা সিলেক্ট করে দিলাম। তাহলে এখন রেঞ্জটা কেমন দেখাচ্ছে, বি কোলন বি। এর মানে হচ্ছে বি কলাম এন্টারটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমি যদি ফর্মুলাটা নিচেও নেই, তখন ও কি হচ্ছে, যেহেতু এন্টায়ার কলামটা সিলেক্ট হয়েছে, এখন আর আসলে ফিক্স করার দরকার নেই, কারণ ও নিচে গেলে ওই টোটাল বি কলামেই থাকবে। তো আগে যেমন আমরা ম্যানুয়ালি যে F4 চেপে ডলার সাইন দিয়েছিলাম, সেইটা আর তখন প্রয়োজন হবে না যদি আমি এন্টায়ার কলামটা সিলেক্ট করি। তো আমি কলামটা সিলেক্ট করেছি, রেঞ্জ দিলাম। এখন কি চাচ্ছি, আমি কমা দিলাম। কমা দেওয়ার সাথে সাথে এখন ক্রাইটেরিয়াটা হাইলাইট হচ্ছে। আমার ক্রাইটেরিয়াটা কি, আমি কিচেন আইটেম গুলোকে খুঁজবে। ও কিচেন আইটেম গুলোকে বি কলামে খুঁজে পাবে। খুঁজে পেলে ও কি করবে, কমা দেওয়ার সাথে এখন দেখছি হাইলাইট হয়ে আছে সাম রেঞ্জ, অর্থাৎ ও কোন অংশটাকে সাম করবে। আমরা চাচ্ছি সাম করবে হচ্ছে রেভিনিউ, অর্থাৎ এইচ কলামকে। আমি এখন এইচ কলাম এন্টারটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে আমি যদি এন্টার দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল 2 মিলিয়নের মতো আছে কিচেন আইটেম থেকে। এখন আমি যখন ফর্মুলাটা কপি করছি, এর পরের বার কি হবে, কিচেন আইটেম থেকে ডাইনিং আইটেমের সামটা চলে আসবে, এরকম ভাবে টোটালটা আমি করে ফেলি। এখন এই টোটালটা করার পর এটা যদি সঠিক হয়েছে কিনা সেটা আমরা একটু পরে চেক করব। আবার টোটাল রেভিনিউ কত হয়েছে, এই টোটাল এখানে যে 7টা আইটেম আছে, এই 7টা ডিপার্টমেন্ট মিলে টোটাল 300টা আইটেম, এই সেই 300টা আইটেমের টোটাল রেভিনিউ কত, সেটার জন্য আমাকে কি করতে পারি, আমি এই ঘরটাতে টোটাল রেভিনিউর সামেশন করতে পারি। সেই সামেশনের জন্য একটু আগে যেমন শর্টকাটটা বললাম, যে অলটা চেপে আমি যদি ইকুয়াল চাপি একই সাথে, তাহলে আমার সামেশন হয়ে যাবে। অথবা যেহেতু আমার এখানে সামেশন অলরেডি করাই আছে, এই সামেশনটা কি, আর 7টা ঘরের যোগফল। এখন আমি সিম্পলি এই ফর্মুলাটা কপি করে ডান পাশে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু তার উপরে 7টা ঘরকে যোগ করে ফেলেছে। টোটাল এখানে কত আছে, 22 মিলিয়নের মতো রেভিনিউ আছে। এখন আমার এটা সঠিক আছে কিনা সেটা জানার জন্য আমি কি করতে পারি, আমার এই যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশনের সামেশনটা যদি আমরা চেক করি, এখানে বোধহয় করাই আছে, আমি আবার একটু করে দেখি। দেখতে পাচ্ছি 22,224,998। দেখছি যে আমার রেভিনিউটা মিলে গেছে, তার মানে কি টোটাল সবগুলোরই হিসাব এখানে এসেছে। সো আমরা
ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্টের রেভিনিউ কত সেটা খুব ইজিলি আমরা সাম ইফ ফাংশনের মাধ্যমে শিখতে পারছি। এখন এভারেজ কস্ট পার আইটেম সেটা যদি আমরা জানতে চাই, যে আমার এই বিভিন্ন আইটেম যেগুলো আছে, যেমন এখানে আমরা হাইড করে দিয়েছি যদিও, এই প্রোডাক্ট নেম এটা আমি একটু রাখছি এখন। এই বিভিন্ন প্রোডাক্টের কস্ট আমি যদি জানতে চাই, এভারেজ কস্ট, প্রত্যেকটার কস্ট কত, প্রাইস হচ্ছে 499, পরেরটা 699 এরকম। তাহলে আমি এই আইটেম অনুযায়ী ডিপার্টমেন্টের যে কিচেন আইটেম তার প্রত্যেকটার এভারেজ প্রাইস কত সেটা জানতে চাইলে আমরা যেমন আগেটা করেছি কাউন্ট ইফ, তারপরে করলাম সাম ইফ, এখন সেটা তাহলে আমরা বুঝতে পারছি যে এভারেজ ইফ, যদি আমি এভারেজ করতে চাচ্ছি কিচেন আইটেমের, তাহলে আমি কি লিখবো, এভারেজ ইফ ব্র্যাকেট শুরু করলাম, একইভাবে রেঞ্জ কি দিব আমি, এটা হচ্ছে আমার রেঞ্জ। এখান থেকে সে খুঁজে বের করবে, কি খুঁজে বের করবে, কিচেন আইটেম খুঁজে পেলে কি করবে, ও এই ঘরটার এভারেজ করবে, প্রাইসের এভারেজ। এখন যদি আমি ব্র্যাকেট শেষ করে দিই তাহলে ও এভারেজ কিচেন আইটেম যে 45টা আছে তার এভারেজ প্রাইস কস্ট হচ্ছে 26.30। এরকম ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আইটেম গুলোর এভারেজ কস্ট এখানে ইজিলি এভাবে এভারেজ ইফের মাধ্যমে বের করা সম্ভব। আমরা আসলে ইফ ফাংশন শিখলাম এবং তার করেসপন্ডিং সিমিলার আরো 3টা ফাংশন শিখলাম, যেগুলো হলো কাউন্ট ইফ, সাম ইফ এবং এভারেজ ইফ। এগুলো আসলে আমাদের ওই যখন অনেক ডেটা নিয়ে কাজ করি, বেশি ডেটা নিয়ে কাজ করতে গেলে এই ধরনের ফাংশন গুলো খুবই হেল্পফুল হতে পারে আমাদের। এই পর্যায়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আদারওয়াইজ আমরা পরের ফাংশনটাতে চলে যাব। Sir, I guess কারো question নেই। এখন খুবই ইজি একটা ফাংশন, ম্যাচ ফাংশন আমরা শিখব। এখানে আমি টোটাল 9টা ফ্রুটের নাম লিখে রেখেছি, এই সংখ্যাগুলো দিয়েছি জাস্ট দেখার জন্য। ম্যাচ ফাংশনটা দিয়ে আসলে কি করে, ম্যাচ ফাংশনটা দিয়ে আমরা এই যদি কোনো একটা আইটেম, যখন আমরা কমপ্লেক্স কোনো মডেল বানাতে চাই এক্সেল এর মাধ্যমে, তখন এটা অনেক সময় দরকার হয় যে আমার ওই যে ডেটাটা আমি খুঁজছি সেই ডেটাটা আমার যে টেবিলটাতে আছে সেই টেবিলের কোন জায়গায় আছে সেটা বের করতে, সেটার জন্য আমাদের ম্যাচ ফাংশন দরকার হয়। এটা আমি যেটা ব্যাখ্যা করলাম তার থেকে যখন আমি অ্যাকচুয়ালি কাজটা করব তখন বুঝতে একটু বেশি সুবিধা হবে। সাপোজ আমি যে কোনো ফাংশন লিখতে আমাদের ম্যাচ ইকুয়াল টু দিতে হয়, আমি ইকুয়াল টু দিলাম, এখন আমি লিখছি ম্যাচ। জিনিস খেয়াল রাখবেন, যেমন এই যদি আপনারা নাও জানেন যে ম্যাচ ফাংশনটা কি করে, সেটা আপনি ম্যাচে লেখার সাথে সাথে দেখেন এক্সেল একটা পপ আপ বক্স এসেছে, সেখানে আমরা এর একটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি লিখেছে, রিটার্নস দ্য রিলেটিভ পজিশন অফ অ্যান আইটেম ইন অ্যান অ্যারে দ্যাট ম্যাচেস এ স্পেসিফাইড ভ্যালু ইন এ স্পেসিফাইড অর্ডার। কি কি বলেছে, যে আমি এই যে টেবিলটা এখানে দিয়েছি সেই টেবিলে কোন পজিশনে আছে, আমি যে 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 আইটেমটা খুঁজছি সেটা দেওয়ার পরে লুক আপ ভ্যালু, আমি কোন ভ্যালুটা খুঁজছি, আমি হয়তো এখানে খুঁজতে চাচ্ছি কিউই, এটাকে আমি খুঁজতে যাচ্ছি, কমা দিলাম, এখন বোল্ড হয়ে আছে লুক অ্যারাই, অর্থাৎ কোন টেবিলে, এই টেবিলটাতে, এই টেবিলটা আমি সিলেক্ট করলাম, আমি কমা দিলাম। কমা দিলে এখানে কমা নাও দিতে পারি। এক্সেল যখন আমরা ফাংশন করি তখন একটা জিনিস আরেকটা জিনিস এখানে শিক্ষণীয়, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে ম্যাচ টাইপ লেখা আছে। থার্ড ব্র্যাকেট যেগুলোতে দেয়া আছে এগুলো আসলে অপশনাল, এটা ম্যান্ডেটরি না। সো আমি এটা যদি নাও করি, এখন যদি ব্র্যাকেটটা শেষ করি, তাও আমার এই ম্যাচ ফাংশনটা ঠিকভাবে কাজ করবে। এখন আমি যদি কমা দেই তাহলে কিন্তু আমার এই অপশনটা চলে আসছে, এখন আর ওই অপশনাল যে অপশনটা সেটা থাকছে না, এখন আমাকে এটা ইউজ করতে হচ্ছে। অন দেয়া মানে হচ্ছে লেস দেন, জিরো দেয়া মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এবং -1 হচ্ছে গ্রেটার দেন। তো আমি হয়তো কিউই লেখাটা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এক্স্যাক্টলি না মিললে আমি রেজাল্টটা চাচ্ছি না, তাহলে এক্সাক্ট ম্যাচের জন্য আমাকে কি করতে হবে, 0 দিতে হবে। এখন আমি ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আমি কিউই এটা সিলেক্ট করেছি। আমি যদি এটা ম্যানুয়ালি কিউই লিখি, কি বলেছিলাম যে আমি যদি কোনো টেক্সট ফর্মুলার ভিতরে ইউজ করি তাহলে আমার ওটা
কোটেশনের ভিতরে লিখতে হয়। আমি এটা কোটেশনের ভিতরে দিচ্ছি। তাহলে কি করেছে, ও কিউই লেখাটা খুঁজেছে এই টেবিলে কিউই লেখাটা খুঁজে ও কি পেয়েছে, যে কয় নম্বরে আছে এই টেবিলের 7 নম্বরে আছে। এইটা 7 নম্বরে আছে কিনা এইটা দেখার জন্য আমি শুধু সংখ্যাটা এখানে লিখেছি। এটা না থাক মানে এটা লেখা আছে বলে 7 এসেছে সেরকম না। তো আমি যদি এই কিউই না লিখে আমি ম্যাঙ্গোটা খুঁজতে চাচ্ছি, এখন সে 8 নম্বরে খুঁজে পেয়েছে। তো এই টেবিলের কোথায় আছে সেটা সে খুঁজে শুধু পজিশনটা এখানে লিখবে। এখন এটা দেখানোর একটা উদ্দেশ্য যে হয়তো আপনারা ভাবছেন যে এটা আমরা আসলে কোথায় ইউজ করবো, এটা আসলে আমাদের কেন লাগবে। সাপোজ আমরা আহ এটা আপনারা যারা ফিনান্স নিয়ে পড়ছেন অনেক সময় আমাদের কি করতে হয়, প্রজেক্ট অ্যানালাইসিসে পে ব্যাক পিরিয়ড বের করতে হয়। তো পে ব্যাক পিরিয়ডে আমরা টোটাল হয়তো 120 টাকা দিয়ে একটা প্রজেক্ট করেছি। এখন এই 120 টাকা আমাদের কতদিনে উঠে আসছে সেটা যদি জানতে চাই, এইটা মনে করেন ইয়ার, এটা ইয়ার 1 2 3 4 5, এখানে 5 বছরের আমার ক্যাশ ফ্লো দেয়া আছে। এটা যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, প্রথমে 1 বছর শেষে আমার এটা 20 টাকা আমি আর্ন করেছিলাম, তাহলে আমি 100 টাকা ইনভেস্ট করেছি, 20 টাকা আর্ন করেছি, তাহলে আমার এখনো নেগেটিভ 100 টাকা আছে। তো 120 টাকা উঠতে কতদিন লাগবে সেটা আমি জানতে চাচ্ছি। তারপরের বছর হয়তো আমি আরো 80 টাকা আর্ন করেছিলাম, তাহলে এখন আমার টোটাল আর্নিং হয়েছে 100 টাকা। আর 100 টাকা আর্নিং হওয়ার পরে আমার টোটাল আছে -20। এবার তারপরের বছর হয়তো আমি 40 টাকা আর্ন করেছি, তাহলে এখন হয়ে গেছে +20। তাহলে আমি কতদিনের টোটাল আর্নিং 120 টাকা সমান হয়েছিল, অর্থাৎ আমার ক্যাশ ফ্লোটা জিরো হয়েছিল। সেই জিরোটা আমরা বুঝতে পারছি এখানে 2 এবং 3 এর মাঝামাঝি, ইয়ার 2 এর পরে এবং 3 এর আগে। এখন এইটা যদি সিম্পল জানতে চাই যে কত বছরে হয়েছে, তো এটা এক্সাক্ট পেব্যাক পিরিয়ড কত সেটা বের করার জন্য আরেকটা কমপ্লেক্স ফর্মুলা আছে, সেটাতে আমি এখন যাচ্ছি না। শুধুমাত্র ম্যাচের ফাংশনটা ইউজ করে আমরা জানতে পারছি যে কতদিনের পরে হয়েছে। তো সেটার জন্য আমি কি করেছি, আমি ম্যাচ ফাংশনটা ইউজ করেছি। আমি জিরো খুঁজছি, এই যে লুকআপ ভ্যালুটা আমি দিয়েছি জিরো, তারপরে দিয়েছি কমা, খুঁজে বের করবে এই টেবিলটাতে খুঁজে বের করবে। এবং ম্যাচ টাইপটা আমি কি দিয়েছি 1। 1 এর মিনিং কি ছিল, লেস দ্যান। তার মানে হচ্ছে ও এই দুটোর ভিতরে জিরো আছে, এটা হচ্ছে -100 -20, এটা প্লাস। তো আমরা যখন সংখ্যা রেখায় যদি আমরা আঁকি তাহলে বাম দিকে থাকে আমাদের মাইনাস, ডান দিকে থাকে প্লাস। তাহলে এই -20 এবং +20 এর মাঝে কোথাও আমার জিরো সংখ্যাটা আছে। তো সেটা কি বের করেছে যে ও এই টেবিলের 2 নাম্বার যে ঘরটা সেই 2 নাম্বার ঘরের পরে আছে, সেটাকে সে খুঁজে বের করেছে। তো এটা একটা জাস্ট সিম্পল আইডিয়া যে ম্যাথ ফাংশনটা কোথায় ইউজ করা যেতে পারে। তো এটা খুবই সিম্পল, এটা খুব বেশি কাজে লাগে না, এখানে আমরা বেশি সময় ব্যয় করছি না। আমি এরপরে খুবই ইউজফুল একটা ফাংশন, সেই ফাংশনটা নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে এক্সেল অনেকগুলো সলভার ফাংশন আছে, যার একটা হচ্ছে গোল সিক দিয়ে আমরা কি করি। স্যার হ্যাঁ ম্যাচ ফাংশনের একটা কোশ্চেন ছিল। স্যার ম্যাচ ফাংশনের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে স্যার আমরা তো ডাটা জাস্ট ওয়ান কলামের করলাম, যদি স্যার ডাবল কলাম হয় সেই ক্ষেত্রে স্যার আমার ভ্যালুটা কি শো করবে? না, ডাবল আমাদের তো কোনো একটা কলামকে সিলেক্ট করে দিতে হবে। আমি রিলেটিভ পজিশনটা চাচ্ছি, তো কলাম অথবা রো, সে একটা রোকে অথবা একটা কলামকে আপনার সিলেক্ট করতে হবে। যদি স্যার বাই এনি চান্স ডাবল ইউজ করতে হয় সেই ক্ষেত্রে? সাপোজ আপনি বলছেন যে এখানে আরেকটা কলামে আমার ফ্রুটস এর নাম আছে এরকম। জি স্যার। আচ্ছা, না সেই ক্ষেত্রে আমি দুটো কলামে ম্যাচ ফাংশন যদি আপনি করতে চান, তাহলে আপনাকে যদি আপনি দুটো রেজাল্ট চান, ঠিক আছে, আপনি কি বলছেন যে এই ডেটাগুলো আর এই ডেটাগুলো রিপিটেটিভ নাকি এটা ডেটাগুলো একদমই আলাদা? আপনার এক্সাম্পলটা কি? আলাদা স্যার সেই ক্ষেত্রে। যদি একদমই আলাদা হয় তাহলে তো ও আসলে পজিশনটা খুঁজে পাবে না, কারণ ও কি চাচ্ছে, ধরেন এইটা আমি যদি আবার 1 2 গুলো দেই, এটা দিলাম না, মনে করেন এখানে আছে গ্রেপ আর এখানে এই নামগুলো থাকবে না, তাই না? এখানে এ বি সি ডি এরকম নাম থাকবে, ঠিক না? ঠিক আছে, জি স্যার। দেখি না। এখন আপনি বলেন কি খুঁজতে চাচ্ছেন? স্যার আমি জি খুঁজতে চাচ্ছি।
জি লেখাটা খুঁজতে চাচ্ছেন তাই তো? জি জি স্যার। আমি দিলাম কোটেশনের ভিতরে জি দিলাম, ওকে। এখন টেবিলটা দিতে হবে, আমরা দুটো কলাম সিলেক্ট দেখি, আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। এখন আমি এক্সাক্ট ম্যাথ আমি দিলাম 0, ওকে। আমি ব্র্যাকেটটা শেষ করছি, কি এসেছে রেজাল্ট? নট অ্যাপ্লিকেবল স্যার। হ্যাঁ, কারণ ও দুটো কলামে হিসাব করতে পারে না। কিন্তু আমি যদি এটাকে পরের কলামটাকে সিলেক্ট করি, ঠিক আছে, এটা সি থেকে ছিল তো, এটা আমি ডি ডি করে দিচ্ছি, তাহলে ও শুধুমাত্র ডি কলামটাকে হিসাব করছে, রাইট? ইয়েস স্যার। ঠিক আছে, এখন আমি এন্টার দিচ্ছি, তাহলে কি এসেছে? স্প্যান। মানে ম্যাথস ফাংশনে আমরা কি শিখলাম, যে ও মাল্টিপল রো অথবা মাল্টিপল কলামকে কনসিডারেশনে নিতে পারে না, জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে সিম্পল একটা হিসাব আমরা করেছি। মনে করেন আপনাদের মধ্যে একজন একটা গাড়ি কিনবে, তো গাড়ি কেনার জন্য সে লোন নিতে চাচ্ছে। এখন কোন গাড়ি কিনবে সেটা এখনো ঠিক করেনি, তো ধরেন একটা আইডিয়া করেছে যে 15 লাখ টাকা তার বাজেট। সে লোনটা নিবে হচ্ছে 5 বছরের জন্য। একটা ব্যাংকে গেল, ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে 9%। লোনটা হবে 5 বছরের জন্য, তাহলে টার্মটা 60 মান্থ, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 15 লাখ, এবং ইনস্টলমেন্ট সাইজ কত হবে, আমি এটাকে ইনস্টলমেন্ট সাইজ লিখে দিই। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আসছে, এটা বের করার জন্য আমরা একটা ফাংশন হচ্ছে পিএমটি, যারা এখানে ফিনান্সিয়াল স্টুডেন্ট তারা খুব ইজিলি এটা বুঝবে, এবং তারা এক্সেল বোঝার জন্য এই ফাংশনটা দরকার নেই, কিন্তু আমি জাস্ট হিসাবে শুধু আমরা কিভাবে করেছি দেখাই। পিএমটি হচ্ছে পেমেন্ট, এটা কি করে, এইটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি রেট, এটা ফিক্স বোল্ড হয়ে আছে। এটা হচ্ছে 9%, কি 9% হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট রেট, 9% পার অ্যানাম। কিন্তু আমি চাচ্ছি কি মান্থলি ইনস্টলমেন্ট সাইজটা জানতে, তাহলে আমি ইন্টারেস্ট রেটটাকে কি করব, 12 দিয়ে ভাগ করব। রেটটা বছরে ছিল, সেটা মান্থলি হয়ে গেল। এখন কমা দেওয়ার পরে নাম্বার অফ পিরিয়ড, যে কত মাসের জন্য লোন হচ্ছে, কত পিরিয়ডের জন্য, সেটা হচ্ছে 60 মান্থের জন্য। এবার ব্র্যাকেট, এবার কমা দিলাম, তাহলে আসছে পিভি, প্রেজেন্ট ভ্যালু কত, কত অ্যামাউন্টের লোন নিচ্ছে। প্রিন্সিপাল প্রেজেন্ট অ্যামাউন্ট ভ্যালু স্যার। হচ্ছে এই প্রিন্সিপালটা, ঠিক আছে। এখন যদি আমি ব্র্যাকেটটা শেষ করি, এসেছে একটা নেগেটিভ ফিগারে এসেছে, 31,138 টাকা। তো আমি এটাকে প্রেজেন্ট ভ্যালু, আমরা যখন ক্যাশ ফ্লো নিয়ে কথা বলি, আমরা কি করছি, লোনটা আমরা নিচ্ছি, ব্যাংক থেকে আমাদেরকে লোনটা দিচ্ছে, তো এটা আমাদের জন্য পজিটিভ ক্যাশ ফ্লো। কিন্তু রিপেমেন্ট আমরা ব্যাংককে করব, তো এটা আমাদের জন্য ক্যাশ আউটফ্লো। সো ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো একটা যদি পজিটিভ ফিগারে দেখায়, আর একটা নেগেটিভ ফিগারে দেখাবে। যে কারণে আমরা যখন ইনফ্লোটাকে পজিটিভ দেখিয়েছি, আউটফ্লোটা আমার নেগেটিভ ফিগারে এসেছে। আমি এটাকে যদি এটাও পজিটিভ আকারে দেখাতে চাই, আমি ফর্মুলার সামনে সিম্পলি একটা মাইনাস দিয়ে দিতে পারি, তাহলে আমার এটা পজিটিভ হয়ে গেল। মানে সোজা কথা, আমার অ্যামাউন্টটা জানা দরকার, যে আমার পার মান্থ কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে। তো আমি 15 লাখ টাকা যদি লোন নেই গাড়ি কেনার জন্য 5 বছরের জন্য, ইন্টারেস্ট রেট হচ্ছে 9%, তাহলে আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে 31,138 টাকা। এখন এটা দেখানোর উদ্দেশ্য এটা না, আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে গুগল সিক এর মাধ্যমে সলভ করা। এখন হতে পারে আপনি যে এই লোনটা নিচ্ছে তার একটা মান্থলি ইনকাম আছে, তো সে 31,000 টাকার ইনস্টলমেন্ট পার মান্থ দিতে পারবে কি পারবে না, তার ইনকামের সাথে সেটা সে হিসাব করে দেখতে পারে। সে এখন জেনে গেল যে সে আসলে 31,000 টাকা রিপেমেন্ট করার জন্য কেপেবল নাকি কেপেবল না। ধরলাম সে আসলে এই 31,000 টাকা দেয়া তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, এই ফিগারটা যদি সাপোজ 25,000 টাকা হয়, তাহলে সে ইজিলি রিপেমেন্ট করতে পারবে। তাহলে আমরা জানতে চাই যে সে যদি পার মান্থ 25,000 টাকা দিতে চায়, তাহলে সে কত টাকা লোন পাবে। মনে করেন ইন্টারেস্ট রেট চেঞ্জ করা যাবে না, এটা তো মার্কেট রেট, এটা নেগোশিয়েট করার সুযোগ নেই। সুযোগ আছে লোন অ্যামাউন্ট কম নেওয়ার। তাহলে কি হবে, সে হয়তো যে গাড়িটা কিনতে চাচ্ছিল সেই গাড়িটা না কিনে আরেকটু কম বাজেটের একটা গাড়ি কিনবে, অথবা তার কিছু নিজের ক্যাশ দিবে এবং সাথে লোন অ্যামাউন্টটা যোগ করে গাড়িটা কিনবে। তাহলে জানার বিষয় হচ্ছে
25,000 টাকা যদি ইনস্টলমেন্ট সাইজ করতে হয় তাহলে সে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা ম্যানুয়ালি এটাকে 15 লাখকে কি করতে পারি, 14 লাখ লিখলাম, তাহলে হয়ে গেছে 29,000 টাকা। আবার লিখছি 13 লাখ টাকা, তাহলে 26। এরকম ভাবে আমরা ম্যানুয়ালি করে করে দেখতে পারি যদি কত অ্যামাউন্টে। এখন দেখছি 12 লাখ, সাপোজ 20,000 টাকা, 12,20,000 হলে 25,325। তাও আমি এক্সাক্ট 25,000 আসতে পারি না, আমি চাচ্ছি ইনস্টলমেন্ট সাইজটা এক্সাক্ট 25,000 হোক এবং সেটার কারণে লোন অ্যামাউন্ট কত হবে। তাহলে আমরা কি করবো, এখানে সিম্পলি একটা আমি সলভার ফাংশন ইউজ করবো। এর জন্য আমার কি করতে হবে, এই ডেটা যে ট্যাবটা আছে সেটার হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানে আমি যদি ক্লিক করি তার নিচে তিনটা ফাংশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিনারিও ম্যানেজার, একটা হচ্ছে গোল সিক, একটা ডেটা টেবল। আমি গোল সিক এই ফাংশনটাতে যাচ্ছি। এই ফাংশনটা ক্লিক করার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা পপ আপ বক্স এসেছে। প্রথমটাতে কি বলেছে, সেট সেল, কোন সেলটাকে সে নিয়ে কাজ করতে চায় সেটা সিলেক্ট আছে। আসলে ওই ঘরটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমি এই ঘরটার ভ্যালুটা কি চাচ্ছি, M5, এই ঘরটার ভ্যালুটা আমি চাচ্ছি 25,000। আমি এটাকে 25,000 দিলাম ম্যানুয়ালি। এরপরের যে ঘরটা আছে সেটাতে লেখা আছে কি, বাই চেঞ্জিং সেল, কোন সেলটাকে চেঞ্জ করে ও 25,000-এ রিচ করবে। সে কি ইন্টারেস্টকে চেঞ্জ করবে, নাকি টেনরকে চেঞ্জ করবে, নাকি প্রিন্সিপালকে চেঞ্জ করবে। এখন এটা করার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে আমার এই প্রিন্সিপালের যে ঘরটা এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি ওকে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি, আবার ওকে দিলাম, দেখতে পাচ্ছি যে আমি যদি লোন অ্যামাউন্ট আমি নেই 12,04,334 টাকা, তাহলে আমার ইনস্টলমেন্টের সাইজটা আসে 25,000 টাকা। তো আমি আসলে 15 লাখ টাকা লোন নিতে পারবো না, আমি লোন নিতে পারবো 12 লাখ টাকা, 12 লাখ টাকার কিছু বেশি। এটা যদি আমি ম্যানুয়ালি করে করে বের করতে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত, যেটা আসলে খুবই ডিফিকাল্ট। তো একইভাবে আরো যদি করতে 25,000 না হয়ে, সাপোজ এখন আমি অন্য আরেকটা জিনিস দেখি, মনে করেন আমি 15 লাখ টাকাই লোন নিব এবং আমার আসলে রিপেমেন্ট করার ক্যাপাসিটি আছে, আমার ইনকাম ভালো আছে, কিন্তু আমি এত দিনের জন্য লোনটা চাই না। এই এখানে 5 বছর অর্থাৎ 60 মান্থ, আমি হয়তো লোনটা চাচ্ছি আরো কম দিনের জন্য, যেখানে আমি সাপোজ আমি পার মান্থ 40,000 টাকা করে রিপে করতে পারবো। পার মান্থ যদি 40,000 টাকা করে রিপে করি তাহলে আমি কত দিনের জন্য লোনটা নিব, কত মাসের জন্য, সেটা যদি হিসাব করতে চাই আমি একইভাবে হোয়াট ইফ অ্যানালাইসিসে যাব, গোল সিক, আমি কি চাচ্ছি, আমি এই ভ্যালুটা 40,000 করে দিব, আমি পার মান্থ ইনস্টলমেন্ট দিব 40,000 এবং 40,000 দেওয়ার কারণে কোনটা চেঞ্জ 40,000 চাচ্ছি আমি, এই টার্মটা কত মাসের জন্য, এন্টার দিলাম, ওকে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি ডেফিনেটলি 5 বছর আর এখন লাগবে না, তাই না? তার অনেক আগে আমি টাকাটা পরিশোধ করতে পারবো যদি আমি 40,000 করে পার মান্থ টাকা দিই। তাহলে সেটা হয়ে গিয়েছে কত, 44 মাস, যেটা কিনা 3 বছর 8 মাস। তো আমি আরো দ্রুত লোনটা রিপে করে দিচ্ছি। আর একটা জিনিস আমরা, এটা গেল গোলসিকের খুবই সিম্পল একটা হিসাব। এর ডান পাশে কিছু ডেটা আমি দিয়ে রেখেছি, এখানে এমপ্লয়ি নাম আছে, ডিপার্টমেন্ট আছে, সে যে ডিপার্টমেন্ট সে জবের স্ট্যাটাস কি, অর্থাৎ সে কি ফুল টাইম এমপ্লয়ি নাকি কন্ট্রাকচুয়াল, হাফ টাইম, এগুলো আমার সি কলামে লেখা আছে। সে কবে জয়েন করেছে সেটা আছে, কতদিন ধরে কাজ করছে সেটা আছে, স্যালারি কত আছে, সে লাস্ট জব যে পারফরমেন্স ইভালুয়েশন হয়েছে সেই পারফরমেন্স ইভালুয়েশনে সে কত গ্রেড পেয়েছে, এটা 1 থেকে 5 সেটা আছে, স্যালারি আছে। এখন স্যালারি এবং নিউ স্যালারি, এই নিউ স্যালারিটা করা হয়েছে কিভাবে, এটা এক্সিস্টিং স্যালারি, এক্সিস্টিং স্যালারির উপরে আমরা নিউ স্যালারিটা করছি। আমি যদি একটু ক্লিক করে দেখতে পাচ্ছি যে F3 মাল্টিপ্লাইড বাই এই পার্সেন্ট, মানে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে, ইনক্রিমেন্টটা দিয়েছে, এটা হচ্ছে ইনক্রিমেন্টের ঘর। আমি এটা একটু হাইলাইট করি, 2.8%। তাহলে সকল এমপ্লয়িকে তার এক্সিস্টিং স্যালারির উপরে 2.8% ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ আগে যার স্যালারি ছিল 29,260 টাকা, ইনক্রিমেন্টের পরে তার স্যালারি হচ্ছে 30,079 টাকা। সো এই ইনক্রিমেন্ট দেওয়ার পরে নিউ স্যালারিটা আমি পেয়েছি, এবং নিউ স্যালারিটার যদি টোটালটা দেখতে পাই, তাদের সবার স্যালারি এই কোম্পানির টোটালটা যদি আমি এখানে বের করি, আমি কি করব, সাম করব কিভাবে, ওই অল্টার
ইকুয়াল 3,89,27,000 টাকা। এইটা আমি উপরে নিচে এসে যেন না দেখা লাগে এর জন্য এখানে রেখে দেই। তাহলে টোটাল নিউ স্যালারি হচ্ছে 3,89,00,000। এখন আমি হয়তো সাপোজ এই কোম্পানির সিইও ঠিক করেছে যে এই কোম্পানির নতুন বছরে সবার স্যালারি মিলে তারা 3,89,00,000 যেটা 2.8% দিলে আসছে, সে হয়তো 4 কোটি টাকা এফোর্ড করতে পারবে। অর্থাৎ সে তার সিএফও কে বলল, তুমি সবার স্যালারি এমন ভাবে ঠিক করো যেন টোটাল স্যালারিটা হয় 4 কোটি টাকা, এবং 4 কোটি টাকা টোটাল স্যালারি দেওয়ার জন্য সবাইকে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে সেটা তুমি আমাকে জানাও। তাহলে এখন সিএফও সেই হিসাবটা করবে। তাহলে সিএফও কি করতে পারে, এই যে 8% এটাকে যদি 2.9% করে তাহলে সেটা হয়েছে 3% করে, এরকম ভাবে ম্যানুয়ালি করতে পারে, করে করে 4 কোটির কাছাকাছি যেতে হবে। সেটা আসলে খুবই ডিফিকাল্ট, যেটার জন্য আমরা কি করবো, একই ভাবে গোল সিক ইউজ করবো। আমি আসলে কোনটা যেটা আমি চাচ্ছি, আমি এই ঘরটাকে এই ঘরটাতে আমি রেজাল্ট চাচ্ছি, কিন্তু কোন সেলের ভ্যালুটা আমি চেঞ্জ করছি, তাই না? আমি চাচ্ছি এই ভ্যালুটা কত হোক, এই ভ্যালুটা হোক 4 কোটি, এবং কোন ঘরটা চেঞ্জ হয়ে 4 কোটি হোক সেটা যদি আমি সিলেক্ট করতে চাই, আমি চাচ্ছি এই ঘরটা চেঞ্জ হোক। এন্টার দিলাম, ওকে দিলাম। এই কাজ একটু যদি খেয়াল করে দেখবেন, এই কাজটা করতে কিন্তু একটু টাইম লেগেছে। ওখানে কিছু ম্যানুয়াল চেঞ্জ হয়েছে। আমি যদি ক্যান্সেল দিই, আরেকবার দেখে আপনার এই টেবিলটা একটু খেয়াল রাখবেন। ক্যান্সেল দিলাম, তাহলে আগের পজিশনে চলে গেল। আমি হোয়াট ইফ অ্যানালাইসিস দিচ্ছি, গোল সিক, আমি এই ঘরটা ভ্যালু চাচ্ছি 4 কোটি, সাপোজ 5 কোটি। কোনটা চেঞ্জের মাধ্যমে? এটা চেঞ্জের মাধ্যমে। একটু এখানে খেয়াল করেন, ও কিন্তু একটা চেঞ্জ করে করে ওইখানে এসেছে। তাহলে আসলে আবার ক্যান্সেল দিয়ে দিলাম আমি। তাহলে আমি দিলাম, আর যেটা রেজাল্ট এসেছে সেটা ওখানেই থাকবে। আর যদি ক্যান্সেল দিই তাহলে একদম পূর্বের পজিশনে চলে যাবে। আসলে 5.6% ইনক্রিমেন্ট যদি দেওয়া হয় সবাইকে, তাহলে টোটাল স্যালারিটা 4 কোটি টাকা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এক্সেলের একটা সলভার ফাংশন, হোয়াট ইফ অ্যানালাইসিস এর আন্ডারে গোল সিক। সো আমি গোল সিকের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা চাই সেটা আমি এভাবে পেতে পারি। তো এই গোল সিক ফাংশনটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? যদি না থেকে থাকে তাহলে আমরা এই ধরনের আহ, আরো কিছু ফাংশন একটু দেখে ফেলি। আমরা ভি লুকআপ দেখবো, কিন্তু তার আগে আমরা ডাটা সর্টিং এবং ফিল্টারিংটা একটু শিখি। এখানে টোটাল কতগুলো ডাটা আছে সেটা দেখার জন্য আমরা শুরুতে বলছিলাম যে খুবই স্মার্ট একটা ওয়ে হচ্ছে, আমি যে কোনো একটা ঘর সিলেক্ট করে তার নিচের যে এজটা আছে সেটাতে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমি সবচেয়ে নিচের যে ডাটাটা আছে সেটাতে চলে যেতে পারবো, যেটা কিনা 743 নাম্বার রো। আবার যদি উপরে যেতে চাই, আমি উপরের এজে ক্লিক করবো। তো এখানে প্রথম দুটো রোতে আমার ডেটা নেই। 743 নাম্বার রো মানে হচ্ছে টোটাল 741টা রোতে আমার ডেটা আছে। তো এই টেবিলটা নিয়ে যখন আমরা কাজ করছি, যেহেতু এই লার্জ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আমরা কাজ করি, ডেটাবেস টাইপ লিস্ট, সেগুলো খুব সহজে হ্যান্ডেল করার জন্য আমাদের অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটা হচ্ছে সর্টিং, আর একটা হচ্ছে ফিল্টারিং। সর্টিং এবং ফিল্টারিং এর পার্থক্য হচ্ছে, সর্টিং এর মাধ্যমে আমরা ডেটাগুলোকে শুধুমাত্র সাজাই, কোনো ডাটা হাইড হয় না। কিন্তু ফিল্টারিং এর মাধ্যমে আমরা শুধুমাত্র সেই ডেটাগুলোই থাকে যেগুলো আমাদের জন্য রেলেভেন্ট। হয়তো আমরা কিছু ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, কিছু ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, তাহলে যে ডেটাগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না সেই ডেটাগুলোকে হাইড করে দেয়াই আমাদের জন্য মোর কনভেনিয়েন্ট।
যার জন্য আমরা ইউজ করবো কোনটা, ফিল্টার। কিন্তু আমি যদি সবগুলো ডেটাই দেখতে চাই, কিন্তু আমি আমার মতো করে সাজাতে চাচ্ছি, সেটার জন্য আমার দরকার সর্টিং। এখানে এই ডেটাগুলোর বি নাম্বার যে রোটা আছে সেটা হচ্ছে আমার হেডার, এবং পরে আছে অন্য ইনফরমেশন গুলো। সিম্পলি যে ডেটার যে ঘরটা আছে, সেই ডেটা ঘরের এখানে আমার সর্ট অপশনটা আছে, অথবা হোম ট্যাবেও সর্ট অপশনটা আমার আছে এই যে ডান দিকে। আমি সর্টিং করতে চাই, আমি সর্টিং এ ক্লিক করার সাথে সাথে ও কি অপশন এসেছে, যে ও আমার এই যেটা আমি সিলেক্ট করেছি, এখানে আমার সিলেক্ট করা আছে শুধুমাত্র 2 নাম্বার রোটা। ও আমাকে আস্ক করেছে যে আমি কি আরো এই সিলেকশনটা এক্সপ্যান্ড করবো কিনা। ডেফিনেটলি আমি এন্টায়ার টেবিলটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি কি করব, এক্সপ্যান্ড দ্য সিলেকশন। তাহলে আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশন দেওয়ার সাথে সাথে ও পুরো টেবিলটা সিলেক্ট করে ফেলেছে। এবং এই পুরো টেবিলটা সিলেক্ট করে একটা জিনিস একটু দেখেন, এখানে কিন্তু ও 3 নাম্বার রো থেকে সিলেক্ট করেছে, 3 নাম্বার রো থেকেও ওই 743 নাম্বার রো পর্যন্ত সিলেক্ট করবে, কিন্তু 2 নাম্বার রোটা আর সিলেক্ট করেনি। কারণ দেখেছে এই ফরম্যাটিংটা, অন্য যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো কিন্তু বোল্ড আকারে নেই, 2 নাম্বার রো এর যে ডাটাটা ওটা বোল্ড আকারে আছে। আবার 2 নাম্বার যে ঘরটা সেটা দেখেন একটা গ্রিন শেড আছে, তাই না, ফিলটা হচ্ছে গ্রিন কালারের, আর অন্যগুলো আছে নো ফিল, কোনো কালার দেয়া নেই। সো ও বুঝেছে যে 2 নাম্বার রোটা আমার নর্মাল ডেটা থেকে আলাদা, সো ওটাকে হেডার ধরে নিয়েছে। দেখেন এখানে দেখতে পাচ্ছি একটা চেক মার্ক দেয়া আছে, মাই ডেটা হ্যাজ হেডার্স। এখন আমি যদি এইটাকে আনচেক দেই তাহলে কি হবে, ও দেখেন 2 নাম্বার রো সহ সিলেক্ট করেছে। এখন আমি ম্যানুয়ালি বললাম যে না ভাই, তুমি যেটা সিলেক্ট করেছো ওটা ঠিক নেই, আমার ডেটাতে কোনো হেডার নেই, সো তুমি ওইটা সহ হিসাব করো। তখনও 2 নাম্বার রো সহ হিসাব করছে, কিন্তু ডেফিনেটলি আমি সেটা চাই না, আমি চাই ও হেডারটাকে আলাদা রাখো। আমি ক্লিক করলাম, এখন অটোমেটিক্যালি 3 নাম্বার রো থেকে ডেটা সিলেক্ট হয়েছে। এখন সর্ট, প্রথমে কি আছে, প্রথম আমি দেখতে পাচ্ছি সর্ট বাই। এই সর্ট বাই এখানে হেডার অনুযায়ী নামগুলো চলে এসেছে। দেখেন প্রথমটা হচ্ছে এমপ্লয়ি নেম, তারপরে বিল্ডিং, এই যে বিল্ডিং ডিপার্টমেন্ট, এগুলো আমার নামের নাম, তাই না, আমার হেডার। আমি প্রথমে কোন আকারে সর্টিং করতে চাই, হয়তো আমি প্রথমে ডিপার্টমেন্ট ওয়াইজ সর্টিং করতে চাই, অর্থাৎ একই ডিপার্টমেন্টের মানুষজন একসাথে থাকুক। তাহলে আমি চাচ্ছি ডিপার্টমেন্ট দিয়ে প্রথম সর্টিংটা হোক, তাহলে আমি সিলেক্ট করলাম ডিপার্টমেন্ট। এখন ডিপার্টমেন্ট দিয়ে সর্টিং করার পরে ও সর্টটা কিভাবে করবে সেটা এখানে এসেছে। তো ভ্যালুজ ও ওর মতো করে একটা ডিফল্ট সেটিং এখানে করে রেখেছে, এবং লাস্টে অর্ডারটা কি বলেছে, এ থেকে জেড, অর্থাৎ ডিপার্টমেন্টের নাম যেগুলো এ দিয়ে শুরু। এখানে আমরা যদি একটু ম্যানুয়ালি দেখি, এখানে কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং, এখানে আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তাহলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নামটা শুরু হয়েছে এ দিয়ে। তাহলে ও যখন সর্টিং এর রেজাল্টটা দেখাবে, অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের থেকে যদি এই অ্যালফাবেটিক্যালি আর কেউ উপরে না থাকে, তাহলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা সবার উপরে দেখাবে। আমি যদি সেটা না চাই, আমি যদি চাই যেটা জি দিয়ে শুরু সেটা করতে, তাহলে আমি জি থেকে এ এভাবেও দিতে পারি, কিন্তু ডেফিনেটলি সেটা আমি আপাতত চাই না, আমি চাই এ থেকে জি এভাবে আসুক। এখন শুধুমাত্র ডিপার্টমেন্ট দিয়ে সর্টিং হলো, আমি হয়তো আরো কিছু চাচ্ছি, তাহলে আমি কি করবো, আমি অ্যাড লেভেল দিব। তাহলে সেকেন্ড লেভেলের সর্টিং আসবে, তাহলে প্রথমে সে ডিপার্টমেন্ট গুলো একসাথে করবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট একসাথে হলো, কোয়ালিটি অ্যাসুরেন্স একসাথে হলো, এরকম ভাবে দেখাবে। এরপরে আমি কি চাই, এরপরে হয়তো আমি চাচ্ছি জবের স্ট্যাটাস অনুযায়ী, সাপোজ যে যারা ফুল টাইম এমপ্লয়ি তাদেরকে একসাথে থাকুক, কন্ট্রাকচুয়ালরা একসাথে থাকুক, হাফ টাইম এমপ্লয়িরা একসাথে থাকুক। তাহলে আমি এখন চাচ্ছি জবের স্ট্যাটাস অনুযায়ী, এটা আমি চাচ্ছি এ থেকে জি এভাবে আসুক। আমি আর একটা লেভেল অ্যাড করি, আমি এখন হয়তো চাচ্ছি যে কত বছর ধরে কাজ করছে। এখানে নাম্বার অফ ইয়ার্স আছে, যেমন প্রথম যে ব্যক্তি সে 21 বছর ধরে আছে, তারপরে জন 14 বছর ধরে আছে। আমি হয়তো চাচ্ছি নাম্বার অফ ইয়ার্স দিয়ে, এখন যেহেতু এটা একটা সংখ্যা, দেখেন এখানে অটোমেটিক্যালি এই অর্ডারটা আগে ছিল এ থেকে জি, এ থেকে জি, এখন এটা স্মলেস্ট টু লার্জেস্ট এভাবে এসেছে। এখন আমি কি এটা চাই যে একটা ডিপার্টমেন্টের ভিতরে যে ফুল টাইম এমপ্লয়ি তারা যখন একসাথে এসেছে, সাপোজ 3 জন এমপ্লয়ি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, এবং তারা 3 জনই ফুল টাইম, এবং তাদের কার নাম উপরে যাবে কার নাম নিচে যাবে সেটা যখন আমি চাইবো, আমি কি চাই যে কম দিন কাজ করেছে তার নামটা উপরে যাক, নাকি যে বেশি দিন ধরে কাজ করছে তার নামটা উপরে যাক। হয়তো আমি চাচ্ছি যে বেশি দিন কাজ করেছে তার নামটা উপরে যাক, আমি এটা কি করছি, লার্জেস্ট টু স্মল সেটা দিলাম। আমি আর একটা লেভেল যদি অ্যাড করি, সাপোজ তিনটা সর্টিং করার পরে আর কি হবে, এরপরে হয়তো আমি চাচ্ছি এমপ্লয়ির নাম,
এমপ্লয়ি নাম সেটা আমি আবার এ থেকে দিই, যে যার নাম অ্যালফাবেটিক্যালি আগে তার নামটা আগে আসবে। এখন যদি আমি ওকে দেই তাহলে কি হয়ে যাচ্ছে দেখেন, সে আমার প্রথম সর্টিংটা হচ্ছে কি ডিপার্টমেন্ট অনুযায়ী। তো দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সবার আগে এসেছে, যতজন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সবাই চলে এসেছে। তারপরে এসেছে এডিসি বলে একটা ডিপার্টমেন্ট, তারপরে ক্রিয়েটিভ বলে একটা ডিপার্টমেন্ট, এরকম। তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে আবার জব ক্যাটাগরি আছে 4 ধরনের। এরপরে আমরা দিয়েছিলাম সেকেন্ড সর্টিংটা দিয়েছিলাম স্ট্যাটাস অনুযায়ী। সো কন্ট্রাকচুয়াল সেটা এসেছে একসাথে, তারপরে এসেছে ফুল টাইম, তারপরে এসেছে হাফ টাইম এবং তারপরে আওয়ারলি। এবং যারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, এদের ভিতরে এই 26 নম্বর রো পর্যন্ত কত থেকে 2 থেকে, এই 24 জনের ভিতরে আবার সর্টিংটা হয়েছে কিভাবে, নাম্বার অফ ইয়ার্স দিয়ে। দেখেন এই 3 জন হচ্ছে 22 বছর কাজ করেছে। তো এই 3 জন সবার উপরে এসেছে, মানে বছর যাদের বেশি তারা সবার উপরে আছে। আবার এই 3 জন যেহেতু সেম ইয়ার্স, তাদেরকে আবার আলাদা করছে কিভাবে, এমপ্লয়ি নাম দিয়ে। নামটা আবার অ্যালফাবেটিক্যালি এসেছে, এর নাম এ দিয়ে শুরু, এর নাম বি দিয়ে এবং এর নাম এস দিয়ে, এভাবে সর্টিংটা হয়ে গেল। তো এটা আমরা এভাবে ডেটাগুলোকে সাজিয়ে নিতে পারি। সর্টিং এর উদ্দেশ্য শুধুমাত্র সাজানো, আর কিছুই না। এখন ফার্দার কোশ্চেন নেওয়ার আগে আমরা ফিল্টারিংটাও দেখে ফেলি, যেহেতু কাছাকাছি ফাংশনটা। এই একই রকমের ডেটাগুলো নিয়ে এখন আমরা ফিল্টার করব। হয়তো আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি সেগুলো আমরা শুধুমাত্র সেগুলোই রাখতে চাই, বাকিগুলো আমরা হাইড করে ফেলতে চাই। ফিল্টার করার জন্য আমি হেডারটাকে সিলেক্ট করলাম, অথবা সিলেক্ট না করলেও হবে। এই সর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে আমি ফিল্টার ক্লিক করলাম। ফিল্টার ক্লিক করার সাথে সাথে আমার হেডার গুলো দেখেন এইখানে একটা নতুন সাইন চলে এসেছে। আমি হয়তো প্রথমে চাচ্ছি যারা শুধুমাত্র ফুল টাইম এমপ্লয়ি, তাদের ডেটাটা নিয়ে কাজ করতে, আর কারো ডেটা আমি চাই না। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে যত ধরনের জবের স্ট্যাটাস আছে সবগুলো এখানে চেক মার্ক দেওয়া আছে। তাহলে আমি এই সিলেক্ট অল যে অংশটা, এটাকে ক্লিক করার সাথে সাথে সবগুলো আমার আনসিলেক্ট হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র ফুল টাইম এটাতে রাখছি। এই একটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন, আমি একটু আগেই বলেছিলাম টোটাল কতগুলো ডাটা নিয়ে আমরা কাজ করছি, 741টা ডেটা। এখানে দেখা যাচ্ছে একটা আমার ন্যারেটিভ এসেছে যে 393 অফ 741 রেকর্ডস ফাউন্ড। অর্থাৎ 741টা ডাটার ভিতরে সে কতগুলো ডাটা পেয়েছে, 393টা ডাটা। অর্থাৎ ফুল টাইম এমপ্লয়ি আছে 393 জন, বাকি এমপ্লয়ীদের ডাটাটা হাইড হয়ে গেছে। একটু খেয়াল করলে এখানে দেখবেন এই রো নাম্বার গুলো দেখেন 1 2 3 4 5 6 7, তারপরে এসেছে 9। তার মানে 8 নাম্বার রোতে যে ডাটাটা ছিল সেই ডাটাটা কিন্তু হাইড হয়েছে। অর্থাৎ ওই ডাটাটা ডেফিনেটলি ফুল টাইম ছিল না, এই কারণে হাইড হয়ে গেছে। এখন এটা করার পরে আমি হয়তো চাচ্ছি যাদের ডেটা নিয়ে আমার কাজ করার দরকার নেই, আমি হয়তো কথা বলতে চাই শুধুমাত্র তাদেরকে নিয়ে যাদের জব রেটিং হচ্ছে 5। আমরা যা একটু বলেছিলাম জব রেটিং হচ্ছে 1 থেকে 5, আমি তার ভিতরে শুধুমাত্র 5 ছাড়া বাকিগুলোকে বাদ দিয়ে দেবো। ম্যানুয়ালি এগুলোকে আনচেক করতে পারি, অথবা আগে যেভাবে করলাম সেভাবেও করতে পারি, যে সবগুলোকে আনসিলেক্ট করে শুধুমাত্র 5 কে রেখে দেয়া। এটা দেওয়ার পরে দেখছি 102টা ডাটা আছে, অর্থাৎ ফুল টাইম এমপ্লয়ি এবং রেটিং পেয়েছে 5 এমন মানুষ আছে 102 জন। এর ভিতরেও হয়তো আমি সবাকে নিয়ে আমার অ্যানালাইসিস করার দরকার নেই। আমি হয়তো শুধুমাত্র যারা 20 বছরের বেশি কাজ করেছে শুধু তাদের ইনফরমেশন নিয়ে কথা বললেই হবে। তাহলে আমি কি করবো, এই নাম্বার অফ ইয়ার্স এখানে যে এখানে দেখেন যত বছরের এখানে অপশনে আছে সবগুলোই সিলেক্ট হয়ে আছে, তাই না? এখন আমি চাচ্ছি 20 অথবা তার থেকে বেশি, তাহলে আমি কি করতে পারি, সবগুলোকে আনসিলেক্ট করে শুধু 20 21 22 23 এই 4টা রাখতে পারি। অথবা আরেকভাবে করা যায়, দেখেন এখানে এই যে নাম্বার ফিল্টার, এই নাম্বার ফিল্টারে আমি জাস্ট মাউসটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ডান পাশে অনেক অপশন এসেছে। কি আমি চাচ্ছি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটা সিলেক্ট করলাম। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 20, অর্থাৎ 20 এবং তার থেকে বেশি যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে, সেগুলো নিয়ে কাজ করতে। এখন আমি ওকে দিলাম। তাহলে দেখেন 20 অথবা তার থেকে বেশি ছাড়া বাকি সব ডেটাগুলো চলে গিয়েছে। তো এখানে টোটাল 28টা ডেটা আছে। তাহলে এই যে 28 জন আছে এখানে 741 জন থেকে, সে 28 জন আমাদের সকল ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। আমাদের ক্রাইটেরিয়া গুলো কি ছিল, সবাইকে ফুল টাইম এমপ্লয়ি হতে হবে, তাদের অবশ্যই জব রেটিং হতে হবে 5,
এবং তারা অ্যাটলিস্ট 20 বছর এই কোম্পানিতে কাজ করেছে, কত মানুষ আছে তাদের ইনফরমেশন যদি আমার কাছে আমার সিইও চায়, তাহলে আমি খুব ইজিলি সেই 28 জনের ইনফরমেশন এভাবে দেখাতে পারি, বাকিগুলো হাইড হয়ে আছে। তো এই ছিল আমাদের সর্টিং এবং ফিল্টারিং ফাংশনটা। এগুলো মেইনলি দরকার হয় যখন লার্জ অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে আমি কাজ করি, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করার জন্য। এই দুটো ফাংশন নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে সেটা অ্যাড্রেস করবো, আদারওয়াইজ পরের ফাংশনটাতে চলে যাবো। আচ্ছা, স্যার কোনো কারো question? কোনো কোয়েশ্চেন নেই। আমরা এখন চলে যাচ্ছি ভিলুকআপ দেখবো। আমরা ভিলুকআপ দেখার পরে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আরো কিছু সময় বের করবো। সো আমরা এখন ভিলুকআপে চলে যাই। ভিলুকআপের মধ্যে আমি দুটো শিট করেছি, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর একটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ইনফরমেশন আছে। এ নাম্বার কলামে আছে অর্ডার নাম্বার, বি নাম্বারে হচ্ছে আইটেম কস্ট, ওই আইটেমটার কস্ট কত, কতগুলো আইটেম, টোটাল সাব টোটাল, অর্থাৎ এই আইটেম এবং নাম্বার দিয়ে গুণ করলে টোটাল কস্ট পেয়ে গেছি 1343 টাকা 80 পয়সা। ডিসকাউন্ট কত, অ্যাডজাস্টেড টোটাল কত। এখন ডিসকাউন্টের জন্য এখানে একটা টেবিল আমরা বানিয়ে রেখেছি, যে 0 হলে অবশ্যই 0% ডিসকাউন্ট, যদি 500 টাকা হয় টোটাল কস্ট তাহলে 2% ডিসকাউন্ট হবে, যদি 1000 টাকা হয় তাহলে 3% ডিসকাউন্ট হবে, 1500 হলে 4.5, এরকম ভাবে 25 হলে 8% ডিসকাউন্ট হবে। তো আমার টোটাল কস্ট যত বাড়বে ডিসকাউন্টটা আমি তত বেশি অফার করব। তাহলে এখানে টোটাল যতগুলো ডেটা আছে একটু দেখে আসি। টোটাল 911টা রো পর্যন্ত ডেটা আছে, অর্থাৎ 909টা ইনফরমেশন আমাদের আছে 909টা রোতে। সো প্রত্যেকটাতে আমি ম্যানুয়ালি এই ডিসকাউন্ট রেটটা বসানো অলমোস্ট ইম্পসিবল। তো আমরা কি করব, এই অটোমেটিক্যালি আমি চাচ্ছি যে এই টোটাল সাব টোটালের উপরে ডি কলাম, অর্থাৎ সাব টোটালের উপরে ডিপেন্ড করে ডিসকাউন্ট রেটটা কত সেটা যেন আসে। সেটার জন্য আমরা ভি লুকআপ ফাংশনটা ইউজ করব। ভি লুকআপের এই ভি, এইটার মিনিং হচ্ছে ভার্টিক্যাল। আমরা এই যে ডেটাগুলো রেখেছি ভার্টিক্যালি রেখেছি, তাই না? সো ভার্টিক্যাল লুকআপ ফাংশনটি ইউজ করার জন্য, যে কোনো ফাংশন ইউজ করার জন্য আমাদের কি করতে হয়, আগে ইকুয়াল টু দিতে হয়। আমি ইকুয়াল টু দিয়ে ভি লুকআপ লিখে ফেলি। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুটা কি, এই ভ্যালুটাকে খুঁজবে, কমা দিলাম, এখন হাইলাইট হয়ে আছে টেবিল অ্যারায়। এই টেবিলে খুঁজবে, এই টেবিলটা এখন আমরা যেহেতু ডেফিনেটলি আমরা ফর্মুলাটা নিচে কপি করব এবং আমরা চাই না টেবিলের রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাক, তাহলে আমরা কি করব, আমরা জানি আমাদের যে ফাংশন কি আছে F4, সেটাতে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি এই H3 এবং I8, H3 থেকে I8 পুরোটাই আমার ডলার সাইন হয়ে গেছে এবং ফিক্স হয়ে গেছে। এখন আমি কমা দিলাম, এখানেও খুঁজে বের করবে, এই ঘরটাতে খুঁজবে, অর্থাৎ এই সংখ্যাটা খুঁজে পাবে এই ঘরে। খুঁজে পাওয়ার পরে কি করবে, কোন, এখন আছে কলাম ইন্ডেক্স নাম্বার, এই অংশটা হাইলাইট হয়ে আছে, অর্থাৎ কোন, এই যে টেবিলটা আমি দিলাম এটা হচ্ছে 2 কলামের একটা টেবিল আমি সিলেক্ট করেছি, তাই না? এইচ এবং আই, এই দুটো কলামের একটা টেবিল। এখনো খুঁজে পেলে আমরা রেজাল্ট হিসেবে কোনটা চাই, আমরা রেজাল্ট হিসেবে কি ডিসকাউন্ট রেটটা চাচ্ছি, অর্থাৎ 2% নাকি 3%, এই রেটটা আমরা চাই। তাহলে এই রেটটা আছে আমাদের কোন কলামে, কলামটা আছে, যদিও আমরা এই ওয়ার্কবুক অনুযায়ী, ওয়ার্কশিট অনুযায়ী কলামটা আছে আই কলাম, কিন্তু এখানে আই কলাম লিখলে হবে না, এখানে আমার যে সিলেক্টেড টেবিল সেই টেবিলের কত নাম্বার কলাম সেটাকে দিতে হবে। আমাদের এই টেবিলটা আছে 2 কলামের একটা টেবিল, তাহলে আমি রেজাল্টটাকে ফার্স্ট কলামটাকে রেজাল্ট হিসেবে চাই নাকি সেকেন্ড কলামটাকে রেজাল্ট হিসেবে চাই? ডেফিনেটলি আমার ডিসকাউন্ট রেটটা আছে সেকেন্ড কলামে, তো আমি সেকেন্ড কলামটাকে রেজাল্ট হিসেবে চাই, এই কারণে আমি এখানে দিলাম 2। এখন আমি এন্টার দিলাম, এন্টার দিলে দেখা যাচ্ছে রেজাল্ট এসেছে একটা 3%। সো 3% আসলে কিভাবে একটু চেক করে দেখি আমরা। এই যে টাকাটা হচ্ছে 1363 টাকা। সো এই 1363 টাকা এই টেবিলে কোথায় থাকতে পারে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ কিন্তু আমরা দেইনি, কারণ এই টেবিলে দেখেন কোথাও 1300 নেই, আছে 0, 500, 1000, 1500, 2000 এবং 2500। এই ডেটাগুলোকে আমরা উদ্দেশ্যমূলক ভাবেই আসলে ছোট থেকে বড় আকারে সাজিয়েছি, কারণ ও দেখবে এই 1300টা আছে আসলে কোথায়, 1000 এবং 1500 এর মাঝে। যদি আমি এক্সাক্ট ম্যাচ দিতাম, আমি আবারও ফর্মুলাটা একটু চলে যাই,
এখানে যে টু লেখার পরে আমি যদি আরেকটা কমা দেই, তখন দেখেন অপশন আমার চলে এসেছে। ওই যেটা বলছিলাম যে ম্যান্ডেটরি অপশন আর অপশনাল এরকম ফাংশন এক্সেলে আছে, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। এই রেঞ্জ লুকআপটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এবং এটা যদি আমি অথবা ফলস এটাকে সিলেক্ট করতে হবে। দেখেন ট্রু সিলেক্ট করলে কি লেখা আছে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ। ফলস লেখা, ফলস সিলেক্ট করলে আছে এক্সাক্ট ম্যাচ। যদি আমি এক্সাক্ট ম্যাচ আমি কি করবো, ফলস এটা সিলেক্ট করবো। দেখেন এখানে এখানে ফলস লেখাটাই চলে এসেছে, আমি এন্টার দিলাম, তাহলে আমার রেজাল্টটা এসেছে এরর এসেছে, তাই না? সো কারণ কি, ও 1363টা এই টেবিলে কোথাও খুঁজে পাইনি। আমাদের উদ্দেশ্য কি তাই আমার 1363 এক্সাক্ট খুঁজে পেতে হবে? আমার উদ্দেশ্য কিন্তু সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে 1363 এই টেবিলের কোথায় থাকতে পারে। এটা 1000 এবং 1500 এর মাঝে আছে, সো অ্যাপ্রক্সিমেট ম্যাচ হলেই হচ্ছে। তার জন্য আমরা কি করেছি, এই ফলসটাকে, এটাকে আমি যদি সিম্পলি ট্রু লিখি অথবা এটা কিছু না দেই তাহলেও হবে। তো অ্যাপ্রক্সিমেটলি খুঁজে পেয়েছে, দেখেন এখনো 1500 রিচ করেনি। সো 1500 রিচ করলেই 4.5% ডিসকাউন্ট দিত। তো 1500 রিচ করেনি, তাহলে তার ইমিডিয়েট আগে যে ডিসকাউন্ট রেটটা আছে হুইচ ইজ 3%, সেটা এখানে শো করেছে। এখন আমরা যদি ফর্মুলাটা কপি করি, দেখেন এইখানে যখন এসেছে এটা হচ্ছে 2399, যেটা কিনা 2500 কম, তাহলে সে 6% এই ডিসকাউন্ট এখানে লিখেছে। ডাবল ক্লিক করলে পুরো ঘরেই আমার ডিসকাউন্ট রেটটা চলে আসবে। সো যে কোনো একটা আমরা ম্যানুয়ালি চেক করি, দেখেন এটা 8095, যেটা কিনা 2500 বেশি। সো টোটাল ডিসকাউন্ট রেট এসেছে 8%। এটা হলো VLOOKUP অ্যাপ্রক্সিমেট ম্যাচ আমরা কিভাবে বের করি। এখন এক্সাক্ট ম্যাচ কখন দরকার এবং সেটা দেখার জন্য আমরা পরের শীটটাতে চলে যাচ্ছে। এখানে অনেকগুলো প্রোডাক্টের নাম আছে, সেই প্রোডাক্টের কালার কি, প্রাইস কত, কতগুলো স্টকে আছে, কতগুলো সেল হয়েছে, রেভিনিউ কত, সেটা আছে। দুটো কলাম আমি ফাঁকা রেখেছি, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, একটা হচ্ছে ক্যাটাগরি নেম। এখানে ওই প্রোডাক্ট গুলোর নাম, প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা আছে, এবং সেই প্রোডাক্টটা কোন ডিপার্টমেন্টের এবং কোন ক্যাটাগরি সেটা লেখা আছে এল এবং এম কলামে। টোটাল এতগুলো আমার অপশন আছে। অপশনই আমার আছে, দেখতে পাচ্ছি টোটাল টোটাল 86টা আমার প্রোডাক্টের ক্যাটাগরি আছে। সো এবং আমি যে টেবিলটা ফিল আপ করতে চাচ্ছি সেই টেবিলে টোটাল ইনফরমেশন আছে কতগুলো, দেখার জন্য আমরা আগের মতো চলে যাচ্ছি। 305 নাম্বার রো পর্যন্ত আমার ইনফরমেশন আছে। So, প্রথম টোটাল 5টাতে নাই, মানে কি 300টার মতো আমার ইনফরমেশন আছে, এবং এই টেবিলে আমি ফিল আপ করবো যে এই যে প্রোডাক্টটা কোন ডিপার্টমেন্টের এবং সেটা কোন ক্যাটাগরির, সেগুলো আমি অটোমেটিক্যালি ফিল আপ করতে চাই। কারণ আসলে এটা খুঁজে খুঁজে ম্যানুয়ালি ফিল আপ করা খুবই ডিফিকাল্ট কাজ। তার জন্য আমি VLOOKUP ইউজ করবো, এবং এই টেবিলটা থেকে আমি ডাটাটা ইনফরমেশনটা চাচ্ছি। তাহলে একইভাবে আমি লিখছি VLOOKUP ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে আমার লুকআপ ভ্যালুটাকে চাচ্ছি। লুকআপ ভ্যালু কোনটা, আমি এটাকে খুঁজে বের করব। কোথায় খুঁজবে, এই টেবিলে খুঁজবে। পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমি ফিক্স করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি না টেবিলের এই সিলেকশনটা ফর্মুলা কপি করার সাথে সাথে নিচে চলে যাক। কমা দিলাম। রেজাল্ট হইতে এটা কি ডিপার্টমেন্ট, এখন ডিপার্টমেন্টে আমার যে টেবিলটা আমি সিলেক্ট করেছি সেই টেবিলের কয় নাম্বার কলামে আছে, সেটা আছে আমার 2 নাম্বার কলামে। যদি আমি দেখতে পাচ্ছি এল কলাম, কিন্তু আমার সিলেক্টেড টেবিলের 2 নাম্বার কলাম এটা, সো আমি এটাকে দিব। এখন কমা দেওয়ার পরে অপশনটা কি এসেছে, ট্রু অথবা ফলস। আমি এখন চাচ্ছি এক্সাক্ট ম্যাচ, অ্যাপ্রক্সিমেট ম্যাচ হলে হবে না, এক্স্যাক্টলি এই নামটা মিলতে হবে। প্রথম যে প্রোডাক্ট আমি সিলেক্ট করেছি সেই প্রোডাক্টের নামটা অবশ্যই আমার কে কলামে হুবহু মিলতে হবে, তাহলেই ও এল কলাম অর্থাৎ 2 নাম্বার কলামের থেকে রেজাল্টটা বসাবে। তো আমি এক্সাক্ট ম্যাচ অর্থাৎ ফলস এটাকে সিলেক্ট করছি, ব্র্যাকেট শেষ করছি। তাহলে আমি এখানে একটু চেক করে দেখি, এটা হচ্ছে রিসাইকেলড গ্লাস এন্ড বাম্বু ডাইনিং টেবিল স্কোয়ার, সেটা আছে কোন ডিপার্টমেন্টের, ফার্নিচারের। রিসাইকেলড গ্লাস এন্ড ব্যাম্বু ডাইনিং টেবিল স্কোয়ার, সেটা খুঁজে পেয়েছে এখানে, এবং সেটা কোন কোন ডিপার্টমেন্ট, এটা দেখতে পাচ্ছি ফার্নিচার ডিপার্টমেন্টে আছে। তো ফার্নিচারটাকে রেজাল্ট হিসেবে দেখিয়েছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে প্রত্যেকটা অটোমেটিক্যালি কোন প্রোডাক্ট কোন ডিপার্টমেন্টে সেটা চলে আসলো। ঠিক একইভাবে যদি আমি ক্যাটাগরিটা চাই সেটা বের করতে চাইলে আমার একইভাবে VLOOKUP আমি দিব। কোনটাকে খুঁজে পাবে, প্রোডাক্টের নামটাকে কোথায় খুঁজবে। এখন আমি এই টেবিল
যে 3 কলামে আছে সেই 3টা কলাম সিলেক্ট করে দিচ্ছি। আমি ম্যানুয়ালি টেবিল সিলেক্ট করতে পারি, আবার এই কলামটাকেও সিলেক্ট করতে পারি যদি কিনা আমি এতটুকু কনফিডেন্ট হই যে আমার এই যে 86 বা 87 নাম্বার রো পর্যন্ত এই টেবিলটা আছে, তার নিচে কোনো ডেটা নাই, কারণ ডেটা থাকলে রেজাল্টটা ভুল আসতে পারে। আমি কলামটাকে সিলেক্ট করলাম, কে থেকে এম, কে এল এম, এই 3টা কলাম সিলেক্ট হয়েছে, ক্ষমা দিলাম। রেজাল্ট পেলে ও কোনটাকে বসাবে, 3 নাম্বার কলামটাকে বসাবে, অর্থাৎ ক্যাটাগরি নামটাকে, যেটা কিনা এখানে আছে বেডরুম অথবা ডাইনিং, এরকম এই ক্যাটাগরিটা বসাবে। এখন আমি আবারও এক্সাক্ট ম্যাচটা চাচ্ছি, এক্সাক্ট ম্যাচ আছে আমার সেকেন্ড অপশনে ফলস, ব্র্যাকেট শেষ। তাহলে এটা আছে এই যে স্কোয়ার, এটা ডাইনিং, ফার্নিচার ডিপার্টমেন্ট ডাইনিং ক্যাটাগরি, ডাবল ক্লিক করলাম, সবগুলোতে চলে আসলো। সেভাবে আমরা ভি লুকআপের মাধ্যমে খুব ইজিলি অনেক অন্যভাবে করতে গেলে যেটা অনেক ডিফিকাল্ট হতো সেটা খুব ইজিলি সলভ করা সম্ভব। এই ভি লুকআপ যেটা আমরা একটু আগে শিখলাম, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে, আজকের দিনে আমরা যে লাস্ট টপিক কন্ডিশনাল ফরম্যাটিং সেটা দেখবো। আসলে এত বেশি কিছু একবারে শিখলে একটু মনে রাখা ডিফিকাল্ট হয়ে যায়, সো আমি হয়তো একটু ফাস্ট চলে গেছি। কন্ডিশনাল ফরম্যাটিংটা শেখার জন্য এখানে আমি কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। প্রথম কলামে আমার আছে এমপ্লয়ি নেম, সেই এমপ্লয়িটা কবে জয়েন করেছে সেটা আছে ই কলামে। এর ভিতরে আরো অনেক ডেটা আছে, সেগুলো আমি হাইড করে রেখেছি, আমার দরকার নেই। এই এমপ্লয়িটা কত বছর ধরে আছে, স্যালারি কত, এবং তার জব রেটিং কত, সেটা আমরা এখানে দিয়েছি। এখন কন্ডিশনাল ফরম্যাটিংটা আসলে কি? এটা একটা গুড ওয়ে অফ প্রেজেন্টিং এ ডেটা। মনে করেন আপনি আপনার ম্যানেজমেন্টের সামনে প্রেজেন্ট করছেন, অথবা সাপোজ আপনি আপনার ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন দিচ্ছেন যেখানে আপনার এক্সেলটা দেখানো লাগছে। এখন হয়তো কিছু ডেটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন এবং কিছু ডেটা হাইলাইট করতে চাচ্ছেন না, এবং সেটা অবশ্যই ডাইনামিক ভাবে। আপনি চাইলে মনে করেন এখানে যে মানুষগুলো কাজ করছে তাদের ভিতরে যারা 20 বছর বা মনে করেন 16 বছরের বেশি, 20 বছরের বেশি, হ্যাঁ 20 বছরের বেশি যারা কাজ করেছে তাদের ইনফরমেশনটা হাইলাইট করতে, তাহলে আপনি কি করতে পারেন, ম্যানুয়ালি এই 21 বছর কাজ করেছে এটা হাইলাইট করলেন, 22 বছর কাজ করেছে হাইলাইট করলেন, এভাবে করতে পারেন। কিন্তু মনে করেন আপনি এখানে একটা ভুল করেছেন, এই লোকটা আসলে 21 বছর কাজ করেনি, এ কাজ করেছে 19 বছর, তাহলে যখন আপনি 19 দিচ্ছেন তখনও কিন্তু আপনার হাইলাইটটা থেকে যাচ্ছে। তো এটা কিন্তু থেকে যাওয়া, আপনি যদি এটা ডাইনামিক্যালি বানাতেন, এটা যদি কন্ডিশনিংটা এমন ভাবে দিতেন যেটা কিনা 20-এর উপরে হলেই কালারটা চেঞ্জ হয়ে থাকবে আর 20-এর নিচে হলে কালারটা চেঞ্জ হবে না, তাহলে আপনার এটা নিয়ে আর চিন্তা করতে হতো না, তখন অটোমেটিক্যালি কাজটা হতো। তো সেটা করার জন্য আসলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা করবো। তাহলে সাপোজ আমি শুধুমাত্র এই কলামটা নিয়ে কাজ করছি, যেখানে নাম্বার অফ ইয়ার্স এই এমপ্লয়ি কাজ করেছে সেটা আছে, সেটা আমি চাচ্ছি কিভাবে, এই যে দেখেন এই হোম ট্যাবে স্টাইল যে ঘরটা আছে তার ভিতরে আছে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আমি ক্লিক করলাম, অনেক অপশন এখানে আমার আছে। আমি চাচ্ছি কি প্রথম যেটা আছে দেখেন হাইলাইট সেলস, সে সেলকে হাইলাইট করবে যদি কিনা গ্রেটার দেন, এখানে দেখেন অপশন গুলো আছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, এরকম। আমি চাচ্ছি গ্রেটার দেন, এটাতে ক্লিক করলাম, ও একটা অটোমেটিক দিয়ে রেখেছে যে 16 বছর, 16 বছরের বেশি হলে ও হাইলাইট করেছে। হয়তো আমি চাচ্ছি 16 বছর না, আমি 20 বছর, তাহলে আমি এটাকে চেঞ্জ করব, আমি দিলাম 20। দিলে 20 বছরের বেশি যারা কাজ করেছে দেখেন এখানে আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যে রেড লেখাগুলো রেড হয়েছে, এবং যে ঘরগুলো ফিল হয়েছে সেটাও একটা লাইট একটা রেড কালারের। হয়তো আমি রেড কালারটা চাই না, এটা হয়তো দেখতে ভালো লাগছে না, আমি এটা অন্য কোনো অপশন চাচ্ছি। সেটার জন্য আমি কি করতে পারি, এই ডান পাশে যে ড্রপ ডাউন বক্সটা আছে সেখানে আমি গেলে হয়তো আমি চাচ্ছি গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা হয়তো চাচ্ছি, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। তাহলে আমার কি হয়েছে দেখেন, এই কলামে যারা 20 বছরের বেশি কাজ করেছে তাদের গুলো, এটা টেক্সটটা হয়েছে গ্রিন কালারের এবং ঘরটাও লাইট গ্রিন শেড হয়েছে। এখন আমি যদি ম্যানুয়ালি কোনো একটা চেঞ্জ করি, মনে করেন এটা 21, এটাকে আমি দিয়ে দিলাম 15, তাহলে আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা আর সবুজ রঙের নেই। আমি আবার কন্ট্রোল জি দিয়ে আনডু করি, দেখেন কালার অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সো ডেটাটা চেঞ্জ হওয়ার সাথে সাথে ওর ফরম্যাটিংটা ও চেঞ্জ হয়ে যাবে। এটা গেল খুব ইজি একটা কন্ডিশনাল ফরম্যাটিং। এখন এই কন্ডিশনাল ফরম্যাটিং আরো অনেক ধরনের হতে পারে, যেমন মনে করেন এই স্যালারি গুলো, এখানে যে টোটাল 300-400 মানুষের স্যালারি আছে, এই স্যালারি গুলো নিয়ে যদি আমরা কাজ করি,
আমি সাপোজ এই স্যালারি কলামটা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং করছি। ধরেন আইকন সেট, এই আইকন সেটে গেলে অনেক ধরনের অপশন আছে। হ্যাঁ, এগুলো ধরেন এই প্রথমটা দিয়ে আসলে কি করে, এই প্রথমটা দিয়ে দেখেন আমি এটার উপরে মাউসটা নেওয়ার সাথে সাথে এই স্যালারির কলামে এই আইকন গুলো চলে এসেছে। দেখেন কিছু আইকন দেখা যাচ্ছে লাল রঙের, যেটা নিচের দিকে, কিছু আছে ইয়েলো যেটা ডান দিকে, এবং কিছু আছে গ্রিন যেটা উপরের দিকে পয়েন্ট করে আছে। আসলে কোনটা কোন দিকে পয়েন্ট করবে সেটাও কিভাবে ঠিক করেছে? ও কি করেছে, এই সকল স্যালারি গুলোকে, সকল ইনফরমেশন গুলোকে, এখানে কতগুলো আইকন আছে, যে যে আইকন সেটটা নিয়ে আমি কাজ করছি তিনটা, এরপরে দেখ পরেরটাতেও আছে তিনটা, তারপরেটা আছে দেখেন চারটা, এখানে পাঁচটা। প্রথমটা নিয়ে কথা বলি। এই স্যালারি গুলোকে ও আসলে তিন ক্যাটাগরিতে ভাগ করেছে, অর্থাৎ স্যালারি গুলোকে যার ভিতরে যারা তিন ভাগে ভাগ করলে যাদের স্যালারি টপ ওয়ান থার্ডে আছে, তার মানে যাদের স্যালারি তিন ভাগে ভাগ করার পরে উপর সবচেয়ে বেশি তিন ভাগে পড়েছে তাদেরটা গ্রিন কালারের অ্যারো এবং উপরের দিকে চিহ্ন দেওয়া আছে। যাদেরটা মাঝের তিন ভাগের এক ভাগে আছে তাদেরটা আছে ইয়েলো রঙের রাইট অ্যারো, এবং যাদেরটা সবচেয়ে কম স্যালারি, যে তিন ভাগের এক ভাগ মানুষের স্যালারি সবচেয়ে কম, তাদেরটা আছে রেড কালারের এবং ডাউন অ্যারো হিসেবে আছে। তাহলে ও অ্যারো দিয়ে বোঝা যাচ্ছে কার স্যালারিটা বেশি উপরের দিকে এবং কার স্যালারিটা নিচের দিকে। তো আমি সিলেক্ট করি, আমি এটা রাখলাম, আমি হয়তো এটাই চাচ্ছি। এখন মনে করেন আপনি প্রেজেন্টেশন, হয়তো এইচআর এর যে হেড সে প্রেজেন্টেশন দিচ্ছে ম্যানেজমেন্টের সামনে। তো যেহেতু স্যালারি একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, হয়তো সবার সামনে, হয়তো এখানে সকল অডিয়েন্স আছে, সকল এমপ্লয়ি আছে এই প্রেজেন্টেশনটায়, তাহলে ডেফিনেটলি এটা রিভিল করে দেয়া, যে কার স্যালারি কত সেটা রিভিল করে দেয়া কোম্পানির পলিসির বাইরেও হতে পারে। সো এটা হয়তো একটা সেন্সিটিভ ইনফরমেশন, সো সে স্যালারিটা সে দেখাতে চায় না, কিন্তু হয়তো এটা দেখাতে চায় যে কার স্যালারিটা উপরের দিকে আছে, কারটা মাঝের দিকে আছে এবং কারটা নিচের দিকে আছে, হয়তো সেটা সে দেখাতে চায়। তাহলে আমরা কি করব, এই স্যালারি গুলোকে হাইড করে দিতে হবে এবং শুধুমাত্র আইকন গুলো দিয়ে আমরা বুঝবো যে কার স্যালারি বেশি কার স্যালারি কম। So, এবং স্যালারি কম মানেই আসলে লজ্জার কিছু নেই, কারণ সে হচ্ছে ওয়ান থার্ড এর ভিতর পড়েছে নিচের দিকে, কিন্তু আসলে সবচেয়ে কম কিনা এটা বোঝা যাচ্ছে না, বা স্যালারি কত সেটাও বোঝা যাচ্ছে না। তো শুধু আইকন দিয়ে বোঝা যাচ্ছে যে স্যালারিটা বেশির দিকে নাকি কমের দিকে। তো আমরা সংখ্যাটা চাচ্ছি না, শুধুমাত্র আইকনটা চাচ্ছি। সেটার জন্য কি করতে হবে, এই ফরম্যাটিং যেটা আমরা ইউজ করছিলাম, সেখানে যে ম্যানেজ রুলস, এটাতে যদি যাই, এই এডিট রুল, এই ঘরে গেলে এডিট রুলের ভিতরে দেখেন এখানে একটা অপশন আছে শো আইকন অনলি। আমি এটাতে যদি ক্লিক করি, এবার ওকে দেই, তাহলে দেখেন ওই শুধু আইকন গুলো আছে, স্যালারিটা আর নেই। এখন আপনি বলতে পারেন যে এইটা যে ডাইনামিক না, এটা আমি বুঝবো কিভাবে? এখন মনে করেন একজনের স্যালারি, এটা এখানে সিলেক্ট করলে দেখেন এখানে দেখা যাচ্ছে স্যালারিটা কত, 24,840। এটা হয়তো এই, নিচের দিকে যে অঞ্চল সেখানে পড়েছে। মনে করেন আমি এটাকে 1,24,000 করে দিই, তাহলে দেখি কি হয়। আবারও খেয়াল করেন এটা কোন দিকে আছে, নিচের দিকে, এবং রেড কালারের, এটা আমি 1 করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেন ওটা গ্রিন কালারের হয়ে গেছে এবং উপরের দিকে গেছে, সো ও টপ ক্যাটাগরির স্যালারিতে চলে গেছে। সো এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হচ্ছে। সো এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ফরম্যাটিংটা চেঞ্জ করা, ডেটার যে যে ডেটাগুলো আমরা হাইলাইট করতে চাই সেগুলোকে হাইলাইট করা, এবং সেটা অটোমেটিক্যালি। তো আজকের আমরা যে এক্সেলের ক্লাসটা নিতে চাচ্ছিলাম, সে আমি আসলে এই পর্যন্তই দেখাতে চাচ্ছিলাম। সো যেগুলো দেখানোর উদ্দেশ্য ছিল সেগুলো সবগুলো আমরা কভার করেছি। সময় স্বল্পতার কারণে আমি একটু ফাস্ট গিয়েছি। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি এখন আমি অ্যাড্রেস করবো কোশ্চেন গুলো। এরপরেও যদি কারো কিছু জানার থাকে এক্সেল রিলেটেড বা অন্য কোনো রিলেটেড, আমার সাথে যদি কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, ডেফিনেটলি আমাকে ফেসবুকে সার্চ দিলে পাবেন। আমার নাম তো আপনাদের কাছে আছে, অথবা ফেসবুকে আসলে সবচেয়ে সহজ উপায়, অথবা লিঙ্কডইন। এখন আমি আজকের যে কোশ্চেন গুলো সেগুলো অ্যাড্রেস করবো, এখন যাদের কোনো কোশ্চেন আছে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে ওটা মাইক আনমিউট করে বলতে পারেন। Sir, I have no questions. হ্যাঁ, প্লিজ।
আচ্ছা স্যার, আমরা তো এগুলো অনেকগুলো দেখলাম। এখন ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস দিস, রাইট, আমরা যদি প্র্যাকটিস না করি মোস্টলি তো ভুলে যাব। তো রাইট, রাইট। আপনার কি কোনো সাজেশন আছে যে আমরা কোথায় কোথায় বা কিরকম ভাবে আমরা প্র্যাকটিস গুলো করতে পারি? মানে লাইক আসলে হয় কোনো ওয়েবসাইট বা কোনো কোথাও গিয়ে? আহ, আসলে এই প্র্যাকটিসটা হয় কি যে দরকার না হলে করা হয় না। যেমন আমি যখন যেহেতু আমার টোটাল 10-11 বছরের এক্সপিরিয়েন্স, আমি কাজ করছি একটা কোম্পানিতে। তাছাড়া কিছু ক্লাস নেই। সো যে ফাংশন গুলো আমরা এখন দেখলাম, এই সবগুলো ফাংশন আসলে আমারও দরকার হয়। তো আজকের ক্লাসটা নেওয়ার জন্য এই কারণে আমারও দেখে নেওয়া লেগেছে যে এই ফাংশন গুলো কিভাবে কাজ করে, কারণ প্র্যাকটিস না থাকলে যত ভালোই আপনি হন না কেন মনে রাখাটা ডিফিকাল্ট। তো আপনার কোশ্চেনটা খুবই ভ্যালিড, কিন্তু এটার জন্য আপনি যখন কোনো অ্যাসাইনমেন্ট করছেন বা কিছু করছেন তখন ওই এক্সেলটা ইউজ করার চেষ্টা করবেন, অথবা আপনারা এই মুহূর্তে আমি আসলে বলতে পারছি না কোন ওয়েবসাইটে গেলে আপনি এই ধরনের প্রবলেম গুলো পাবেন। বাট আমি ডেফিনেটলি আপনার কোশ্চেনটা নিচ্ছি, এবং আহ, আমি কিভাবে আপনাকে জানাতে পারি পরবর্তীতে যে কোন ওয়েবসাইট গুলোতে গেলে আপনি এই ধরনের প্রবলেম পাবেন যেখানে আপনি সলভ করবেন। সো সেটা কোনো ওয়ে থাকলে আমি সেটা পরে জানাতে পারবো। বাট এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এটা প্র্যাকটিস করার জন্য আপনাকে আসলে কোনো একটা মডেল দেখতে হবে। ধরেন এইগুলো ইউজ করে আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে এইগুলো ইউজ করে মেইনলি ফাইন্যান্সিয়াল মডেল আমরা বানাই, ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করি। তো ওটা করার জন্য আমার যে কাজগুলো করতে হয় সেটা আমার সবসময় প্র্যাকটিসে থাকে, এবং সেটা অনেক ইজিলি আমি সেগুলো করে ফেলতে পারি। তো এই ধরনের আপনারা আপনি গুগলেই সার্চ দেন না যে এক্সেল, ডিফারেন্ট এক্সেল ফাংশন প্র্যাকটিস করার জন্য কি করতে হবে, আমি শিওর আমি এখন একটা যে আনসারটা দিচ্ছি তার থেকে খুব ভালো ভালো আপনি প্র্যাকটিস করার অপশনই পেয়ে যাবেন। ঠিক আছে? আর আদারওয়াইজ আপনি যদি স্পেসিফিক ওয়েবসাইট চান তাহলে আমি এই সেশনের যারা অর্গানাইজার আছে তাদেরকে আমি কয়েকটা ওয়েবসাইট খুঁজে সাজেস্ট করে দিব, তারা আপনাকে কমিউনিকেট করে দিবে। ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ। স্যার, আমরা যদি টাইম ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করতে পারি? টাইম ক্যালকুলেট বলতে কিরকম একটু বলেন। স্যার, ধরেন প্রত্যেকদিন আমি আওয়ারলি হিসেবে কাজ করছি কোনো একটা কারণে। সো 5 hours, 2 hours, 30 minutes, 3 hour, 45 minutes, এভাবে করে যখন একটা লার্জ নাম্বার করব, ডেটা ইনপুট করবো, এটা সবচেয়ে এফিশিয়েন্টলি কিভাবে দিতে পারবো? আচ্ছা, আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। মনে করেন আপনি টাইমের আগে আমরা ডেটটা দেখি। হ্যাঁ, সাপোজ অগাস্ট মাসের 1 তারিখ লিখছি। মাস লিখতে গেলে কি হয়, আগে মাসের নামটা দিতে হয় 8/1/2021। তাহলে এটা হচ্ছে আমার অগাস্ট মাসের 1 তারিখ। মনে করেন একজন শুরু করেছে অগাস্ট মাসের 1 তারিখে এবং কাজ শেষ করেছে অগাস্ট মাসের 5 তারিখে। আমি এটাকে একই ফরম্যাটে নিয়ে আসি। তাহলে এই কতদিন কাজ করেছে, হ্যাঁ, অর্থাৎ 1 অগাস্ট থেকে 5 অগাস্ট কতদিন সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমি ইকুয়াল টু দিব এটা মাইনাস এটা করবো, রাইট? তাহলে দেখতে পাচ্ছি এখানে ফরম্যাটিংটা কি হচ্ছে, ওই ডেট ফরম্যাটে চলে এসেছে। এটা আসলে ডেট না, এটা সংখ্যা হবে। তাহলে সংখ্যার জন্য আমি এটাকে যদি কমা দেই ও সংখ্যায় হয়ে গেল। তো যদি এটা কি করেছে, ও এইটা থেকে এটা মাইনাস করেছে। এক্সেলে এই যে ডেট গুলো, যদিও এখানে দেখা যাচ্ছে 1 আগস্ট 2021 এভাবে, এটা আসলে একটা সংখ্যা। এক্সেল তো ও কোনো টেক্সট পড়তে পারে না, ও সংখ্যা হিসেবে দেখে। এটাতে যদি আমি এই কমাটা ক্লিক করি, এটা আসলে কত, 44,409। ও 1900 সাল থেকে শুরু করে ও সংখ্যাটা শুরু করেছে। তো এই 44,409 মানে হচ্ছে ওর 1 আগস্ট 2021, আর এটা হচ্ছে, আমি দুটোকেই যদি কমা দেই তাহলে এটা হচ্ছে 44,409 থেকে 413। 44,413 থেকে 409 মাইনাস করলে 4 আসে। তো ও এটা মাইনাস করেছে, এটা মাইনাস এটা করে ও 4 দিন, 4 দিন কাজ করেছে। ঠিক একইভাবে আমরা একটু দেখি যে টাইমটা আপনি যেটা বললেন সেই টাইমটা যদি ইনপুট দেই তাহলে এটা মাইনাস করা যায় কিনা। 8টা 20 PM, এটা দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ফর্মুলা বারটা, সেখানে আমি দেখতে পাচ্ছি 8টা 20:00 AM হিসেবে দেখিয়েছে। এটাকে যদি আমি PM বানাতে চাই, PM লিখে দিলাম। তাহলে PM মানেও কি 20টা 20, তাই না? ওর মধ্যে আমি রাখি আপাতত, সাপোজ 8টা 20, এখানে আমি লিখছি 9টা 20।
এটা কি মাইনাস করা যায় কিনা। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা টাইম আকারেও ওর এটা আমার উদ্দেশ্য যেটা ছিল টাইম, ও সেটা টাইম হিসেবেই দেখেছে 8টা 20 থেকে 9টা 20। এটা কি ডেটার মতো মাইনাস করা যায় কিনা। দেখা যাচ্ছে যে 1 ঘন্টা কাজ করেছে, সাপোজ এটা যদি 1 ঘন্টা 10 মিনিট, এভাবে মাইনাস করা যাচ্ছে। আপনার আনসারটা কি করতে পেরেছে? জি স্যার। থিঙ্ক মাইনাসটা উল্টা করে করতে হয় মানে এই ক্ষেত্রে। হ্যাঁ, মানে আপনার ডেফিনেটলি আপনি পরেরটা থেকে আগেরটা মাইনাস করবেন না, যখন শেষ করেছেন সেটা থেকে মাইনাস করবেন যখন শুরু করেছেন সেটা। আর স্যার অনেকগুলো যদি টাইম আমি ধরেন 1 মাসে এই যে এরকম এক এক দিনে যেরকম কাজ করছে, অনেকগুলো যদি টাইম একসাথে অ্যাড করতে চাই যে 1 মাসে কতক্ষণ কাজ করলো হ্যাঁ, প্রতিদিনের, এই যে ধরেন এটা তাহলে কি হচ্ছে, ওই সামেশন বার দিয়ে করবো? দেখি হয় কিনা। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্ট, এটা এন্ড, ঠিক আছে। মনে করেন প্রথম দিনে আপনি 8টা থেকে 9টা 20 9টা 30 পর্যন্ত কাজ করেছেন, এরকম আমি ধরলাম। আপনি আরো 4 দিন কাজ করেছেন, ঠিক আছে। Suppose এটা ধরলাম একদিন করেছেন 7টা থেকে। তাহলে আমার কতক্ষণ কাজ করেছেন সেটা বের করার জন্য কি করবো আমি, এটা মাইনাস এটা। কি দেখাচ্ছে এগুলো? আমি ফরম্যাটটা ওইটা এই ফরম্যাটে নিয়ে আসলাম। হ্যাঁ, টাইম ফরম্যাটে, তাহলে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, রাইট। এটা 2 ঘন্টা 10 মিনিট এরকম। এখন যদি আমি যোগ করি, টোটাল 5 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। জি স্যার, এটাই আমার কোয়েশ্চেন ছিল যে আমি কি ওইভাবে করে পরে ড্র্যাগ করে সাম করে দিতে পারবো কিনা। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। আই গেস আর কারো কোনো কোয়েশ্চেন নেই, তো আমরা সেশনটা এখানেই শেষ করতে পারি। স্যার এখানে একটা জিনিস একটু খেয়াল করলাম, আমাদের যে এখানে ডেট ফরম্যাটটা ইউজ করা হয়, তো স্যার 1900 থেকে যদিও যদিও ইনসিগনিফিকেন্ট, বাট একটা ভ্যালু খুব সম্ভবত একটা এরর আছে। আমি বুঝিনি, এটা আপনার কোনো কোশ্চেন নাকি? কোয়েশ্চেন না স্যার, মানে অবজারভেশন কাইন্ড অফ, আচ্ছা, যে আচ্ছা। আমি যখন 1900 এর হিসাবটা ধরি তখন দেখা যায় যে স্যার আমার লিপ ইয়ার দেখাচ্ছে ওটা, কিন্তু স্যার এটা তো লিপ ইয়ার না। 1900 লিপিয়ার তো, হ্যাঁ। লিপ ইয়ার হবে না, কারণ প্রতি সেঞ্চুরির ক্ষেত্রে যেগুলো 400 দিয়ে ডিভাইড যাবে না সেসব সেঞ্চুরির ক্ষেত্রে এটা হবে না আর কি, এরকম একটাই আছে। মানে 1900 সালটা 1900 লিপিয়ার সাল না, লিপ আপনি ইয়ার এটা হবে না। বলছেন? হ্যাঁ, 1800 লিপ ইয়ার না, 1900 লিপ ইয়ার না, কিন্তু 2000 বার লিপ ইয়ার। আবার 2400 হ্যাঁ, লিপ ইয়ার হবে, 2100 হবে না, এরকম দাদা, একটা ব্যাপার। একটু বলি, এই 1900 সাল এটা কি 4 দিয়ে বিভাজ্য নাকি বিভাজ্য না? 4 দিয়ে বিভাজ্য, কিন্তু সেঞ্চুরির ক্ষেত্রে একটাই আছে এখানে, এটা হয় না, না? গ্রেগরিয়ান আচ্ছা, ক্যালেন্ডারে। ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই জন্য আর কি। আচ্ছা। এইটা হয়তো এক্সেল অ্যাড্রেস করেনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেহেতু আর কোনো কোশ্চেন নেই, সেশনটা এখানেই শেষ করছি। রেকর্ডিংটা তো শেয়ার করে দিবে। আমি যে এক্সেলটাতে কাজ করেছি আমি এটাও শেয়ার করে রাখবো যারা অর্গানাইজার আছে তাদের কাছে। এবং এর পরেও যদি কারো আমার সাথে যোগাযোগ করতে হয়, আমাকে লিঙ্কডইনে আমি অ্যাক্টিভ থাকি বা ফেসবুকে, আমাকে ওখানে নক করলে আমি চেষ্টা করবো আমার সময় ফ্রি টাইমে আমি সেগুলোকে অ্যাড্রেস করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সেশনটা এখানে শেষ করছি। Thank you so much, sir, Thank you, for this sir. amazing থ্যাংক ইউ session. স্যার, It was very ইট ওয়াজ ভেরি insightful. হেল্পফুল স্যার। ইনশাআল্লাহ আপনার সাথে ফিউচারে আরো বেশি বেশি সেশনস পাবো। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম। Thank you, sir. Assalamu alaikum, sir. স্যার আপনাকে হোস্ট দেওয়া ছিল, কাইন্ডলি আপনি মিটিংটা এন্ড করে দিন।